গুড আফটারনুন। সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা? জাস্ট একটু ইয়েস বললেই হবে। তোমাদের একদিকে এক্সাম ছিল, সব মিলিয়ে আমাকে শুনতে পাচ্ছ কিনা, মানে সাউন্ড ঠিক আছে কিনা? তাহলে আমি আজকের যে পড়া এটা শুরু করতে চাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আই হোপ সো সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আজকে আমরা যে অংশটুকু পড়বো এটা বোঝাবুঝির বিষয়টা তুলনামূলকভাবে বেশি। যেমন তুমি খেয়াল করে দেখো, রক্ত সঞ্চালন যেটা ব্লাড এন্ড সার্কুলেশনের প্রথম যে অংশটুকু ছিল, সেই অংশটুকুর মধ্যে প্রচুর পরিমাণে নিউমেরিক্যাল ডাটা ছিল এবং এমন এমন কিছু ছিল যেগুলো আসলে মুখস্থ করা ছাড়া কিন্তু খুব টাফ, মনে রাখাটা খুবই টাফ। কিন্তু এই অংশটুকু আজকে আমরা যতটুকু পড়বো সেই অংশটুকু একটু বোঝাবুঝির ব্যাপার আছে। এবং আমার কাছে মনে হয় তোমরা যারা এক্সাম নিয়ে একটু কনফিউজ, যে সিকিউ এক্সাম দেওয়ার পরে আমি এটা আপলোড করতে পারলাম কিনা বা মেইল সাবমিট করতে পারলাম কিনা, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। এটা তোমরা ক্লাসটা শেষ করে তারপরে তোমরা সাবমিট করো, কোনো অসুবিধা নেই, খাতা তোমাদের কাছে থাকুক। ওকে, তাহলে আমরা যে অংশটুকু শুরু করতে চাই সেটা হচ্ছে রক্ত সঞ্চালন চ্যাপ্টারের তৃতীয় অংশ, যেখানে আমাদের যে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন সারা দেহের মধ্যে কিভাবে হয় সেগুলো সায়েন্টিস্টরা কিভাবে ভাগ করছেন, এবং সেই রক্ত সঞ্চালন সংশ্লিষ্ট যে হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ আছে সেগুলা কিভাবে তোমার রোগগুলা হয় এবং সেই রোগগুলার চিকিৎসা বা সমাধান হিসেবে তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে কি লেখা আছে সেই জিনিসগুলো আমরা একটু দেখব। যাই হোক, তোমরা এমসিকিউ আর সিকিউ নিয়ে আলাপ না করি এটাই বেশি ভালো। এমসিকিউ আর সিকিউ এর আলাপ পরে করো। এখানে আমার মনে হয় কমেন্ট সেকশনে সেটা না করাটাই ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা স্ক্রিন শেয়ার করি। সেই স্ক্রিনটা একটু শেয়ার করি, আমাকে একটু সময় দাও, স্ক্রিন শেয়ার করে তারপরে আমরা আজকের যে পড়া সেটার মধ্যে চলে যাব। আমাকে একটু স্ক্রিনটা আসা পর্যন্ত একটু সময় দাও। এবং তোমাদের আজকে যদি এই সিকিউ সংশ্লিষ্ট কোনো, যেহেতু আজকে তোমরা ফার্স্ট একটা এক্সাম দিয়েছো, অতএব এটাই স্বাভাবিক যে হয়তো বুঝতে গিয়ে একটু সমস্যা হতে পারে, এটাই স্বাভাবিক বিষয়। যেহেতু প্রথম দিন ছিল আজকে, অতএব আমার কাছে মনে হয় এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। পরবর্তী দিন ইনশাআল্লাহ এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি ক্লাসে জয়েন করেছে এবং নিশ্চয়ই কেউ কেউ হয়তো পরে রেকর্ডেড ক্লাস যেহেতু থাকে পরে হয়তো দেখবে। তারা আমার পরামর্শ ছিল বা আমার কথা ছিল যে তোমরা যতটুকু সম্ভব ক্লাসের যে আলোচনা হয়, ক্লাসে যে কথা হয় বা তোমরা যে প্রশ্নগুলা করো সেই প্রশ্নের উত্তরের মাধ্যমে বা আমার কথার মাধ্যমে যতটুকু পড়া হবে এইটা তোমাদের জন্য যথেষ্ট। কারণ তুমি সব মিলিয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে বায়োলজির জন্য যতটুকু সময় পাবে বা যতটুকু পড়ার দরকার হবে, আশা রাখি এই জিনিসগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। যাই হোক, আমরা
চলে যাই। আমরা আসলে যে জিনিসটা পড়তেছিলাম সেটা হচ্ছে রক্ত সঞ্চালন। রক্ত নামক এক ধরনের তরল পদার্থ এবং এই রক্তের সাথে সংশ্লিষ্ট রক্তের সঞ্চালনের সাথে সংশ্লিষ্ট যে অর্গান হৃৎপিণ্ড সেটা আমরা পড়তেছিলাম। নিশ্চয়ই স্ক্রিনটা চলে আসছে। স্ক্রিন নিশ্চয়ই চলে আসছে। আচ্ছা, এইবার আমরা শুরু করি। মানুষের হৃৎপিণ্ড, নিশ্চয়ই তোমার হৃৎপিণ্ডকে কেন্দ্র করে সারা দেহের মধ্যে যে রক্ত সঞ্চালিত হয়, সেই রক্ত সঞ্চালনের যে পথ, রক্ত যে পথে চলে, রক্ত যে পথ দিয়ে শরীর বিভিন্ন অংশে যায়, সেই সম্বন্ধে আগের ক্লাসে আমাদের নিশ্চয়ই কিছুটা ধারণা হয়েছিল। এবং খেয়াল করে দেখো, আমরা হৃৎপিণ্ডের একটা মানে যদি ছবি চিন্তা করি, সেই হৃৎপিণ্ড উপরের দিক প্রসারিত থাকে এবং একটা হৃৎপিণ্ডের নিচের দিক থাকে হচ্ছে সংকুচিত। উপরের দিকের এই প্রসারিত অংশকে বলা হয় বেজ, নিচের দিকের এই সরু অংশটাকে বলা হয় অ্যাপেক্স। তাহলে এই দিকটা হচ্ছে হৃৎপিণ্ডের অ্যাপেক্স, এই দিকটা হচ্ছে হৃৎপিণ্ডের বেজ। এবং নিশ্চয়ই তোমার মনে আছে, হৃৎপিণ্ডের ঠিক মাঝখান দিয়ে একটা পার্টিশনের মতো থাকে, একটা দেয়ালের মতো থাকে। যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে বা বাসায় হয়তো দুইটা রুম থাকলে দুইটা রুমের মাঝখানে যে একটা পার্টিশন বলি বা দেয়াল বলি, বিল্ডিং এর ক্ষেত্রে দেয়াল বলি, ওরকম একটা দেয়াল থাকে। তাহলে আমরা এই দেয়ালটাকে বলছিলাম হচ্ছে সেপ্টাম, মনে আছে কিনা? এই দেয়ালটার নাম বলছিলাম হচ্ছে সেপ্টাম। আর এই যে বাইরের লাইনটা, পুরা বাইরের লাইনটা, এটা হৃৎপিণ্ডের প্রাচীর নির্দেশ করে। প্রাচীর বলি বা যদি আমি ইংলিশটা চিন্তা করি তাহলে হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর বা ওয়াল নির্দেশ করে। তাহলে এখানে কিন্তু দুইটা টার্ম আসছে। বাইরের দিকে যেটা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর বা ওয়াল, আর একদম মাঝখান দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে সেপ্টাম। নিশ্চয়ই তোমার মনে আছে, আমাদের হৃৎপিণ্ড চারটা প্রকোষ্ঠে বিভক্ত। এই চারটার মধ্যে উপরের যে দুইটা প্রকোষ্ঠ থাকে, একটা হৃৎপিণ্ডকে ঠিক মাঝখান বরাবর কাটলে উপরের অর্ধেকে যে দুইটা প্রকোষ্ঠ থাকে, এই দুইটা প্রকোষ্ঠের নাম বিজ্ঞানীরা দিয়েছেন অ্যাট্রিয়াম বা অলিন্দ। তার মানে এটা একটা অ্যাট্রিয়াম, এটা আরেকটা অ্যাট্রিয়াম। নিচের যে দুইটা, সেই দুইটা প্রকোষ্ঠের নাম দেওয়া হয়েছে ভেন্ট্রিকল। তাহলে উপরে এ দিয়ে অ্যাট্রিয়াম, নিচে হচ্ছে ভি দিয়ে ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ামের বাংলা শব্দ হচ্ছে অলিন্দ আর ভেন্ট্রিকলের বাংলা শব্দ হচ্ছে নীলয়। আমরা এটাও বলছিলাম যে এই যদি হৃৎপিণ্ডের সেপ্টাম হয়, তাহলে দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে এই যে সেপ্টাম, এখান থেকে এই পর্যন্ত অংশটুকু, এটাকে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম বলে। ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে মাঝখান দিয়ে পার্টিশন, এটাকে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বলে। ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে এই পর্যন্ত? তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, আমাদের আগের কথা অনুসারে বইয়ের মধ্যে আমরা যতগুলো ছবি দেখি, ছবিগুলার আমাদের ডান হাতের দিকে সাইডটাকে আমরা সাইড ডিটারমিনেশনের সময় বাম দিক ধরি, বাম হাতের দিকের সাইডটাকে ডান পাশ চিন্তা করি। তাহলে সেই হিসেবে এই দিকের পুরো এই অংশটা হচ্ছে বাম দিক, এদিকের পুরো এই অংশটা হচ্ছে ডান দিক। সেই হিসেবে এই অ্যাট্রিয়ামটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠের নাম এবং অবস্থানগুলো আমরা আবার একটু মনে করলাম। তোমাদের নিশ্চয় মনে আছে, শরীরের নিচের অর্ধেক থেকে সমস্ত ছোট ছোট শিরা একত্রিত হয়ে বড় যে শিরা তৈরি করে, এই যে শিরা, সেই শিরা আমাদের পেটের নাভির কাছাকাছি থেকে উপরের দিকে উঠতে থাকে। এই যে শিরা, এটা দেহের নিচের দিক থেকে আসে, এটা অনেক বড় শিরা। এই জন্য এটাকে নিম্ন দেশীয় মহাশিরা বলা হয়। নিম্ন দেশীয় মহাশিরা বলা হয়। এখন নিম্ন দেশীয় মহাশিরা,
মেডিকেল টার্মে নিম্ন দেশীয়, এই কথাটার মানে হচ্ছে ইনফেরিয়র, নিচে মানে হচ্ছে ইনফেরিয়র। ইনফেরিয়র মহাশিরা, শিরা মানে হচ্ছে ভেইন, মহাশিরা মানে হচ্ছে ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা কাভা। লিখলাম আমরা এটা সেম ভাবে, খেয়াল করে দেখো। তাহলে এটা হচ্ছে নিম্ন দেশীয় মহাশিরা বা ইনফেরিয়র ভেনা ক্যাভা। শরীরের উপরের অর্ধেক থেকে, মানে হৃৎপিণ্ডকে যদি আমরা সেন্টার বা কেন্দ্র ধরি, তাহলে উপরের অর্ধেক থেকে যে শিরা ডান অ্যাট্রিয়ামে আসবে, রাইট অ্যাট্রিয়ামে আসবে, এটা যেহেতু উপর থেকে আসে, এই জন্য হচ্ছে ঊর্ধ্বদেশীয় মহাশিরা বা সুপিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভা, ওকে, সুপিরিয়র ভেনা ক্যাভা, যেহেতু ঊর্ধ্বদেশীয় মহাশিরা। খেয়াল করো, শরীরের নিচ থেকে হোক, শরীরের উপরের থেকে হোক, যেখান থেকে হোক, রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে আসে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেই প্রকোষ্ঠে আসবে যে প্রকোষ্ঠের নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম, যেখান থেকে আসুক, ঠিক আছে। এবং তোমার নিশ্চয়ই মনে আছে, ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত যাবে হচ্ছে ডান ভেন্ট্রিকলে, ডান ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যাবে? খেয়াল করো, হৃৎপিণ্ডের দুই পাশে, আমরা জানি হৃৎপিণ্ডের দুই পাশে মানুষের বক্ষ পিঞ্জরের ভিতরে দুইটা ফুসফুস অবস্থান করে, হৃৎপিণ্ডের দুই পাশে দুইটা ফুসফুস অবস্থান করে। তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিকল থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাবে হচ্ছে ফুসফুসের মধ্যে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ এখানে চলে আসছে রক্ত, এবং দুই ফুসফুসের মধ্যেই যাবে। আমরা যতটুকু জানতাম সংজ্ঞা অনুসারে, কোন রক্ত নালীর ভিতর দিয়ে যদি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলাচল করে, তাহলে সেটাকে শিরা বা ভেইন বলে। সেই অনুযায়ী এটা তো একটা শিরা হওয়ার কথা, ঠিক আছে, এটা শিরা হওয়ার কথা। বাট এটা হচ্ছে একমাত্র ব্যতিক্রম। খেয়াল করো, এই শিরা বা এই রক্তনালীর ডান ভেন্ট্রিকল থেকে রক্তকে ফুসফুসে নিয়ে যাচ্ছে। এই জন্য ফুসফুস শব্দের মেডিকেল টার্ম হচ্ছে পালমোনারি, মানে পালমোনারি শব্দটা দিয়ে ফুসফুস বোঝায়। তাহলে তুমি ধরে নিচ্ছ যে এই রক্তনালীটার নামের মধ্যে পালমোনারি শব্দটা আসবে, যেহেতু এক পাশে হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল, আরেকদিকে ফুসফুস আছে, নামের মধ্যে পালমোনারি শব্দটা আসবে, এবং এটা হচ্ছে পালমোনারি ধমনী। তাহলে খেয়াল করো, সমস্ত ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এক্সেপ্ট পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করবে। এরপর রক্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, সেই রক্ত ফুসফুসের ভিতরে গিয়ে কোনো একটা প্রক্রিয়ায় অক্সিজেন সমৃদ্ধ হবে, সেটা আমরা শ্বাসক্রিয়া শ্বসনের মধ্যে পড়বো। অক্সিজেন সমৃদ্ধ হবে, সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসবে বাম অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়ামের মধ্যে চলে আসবে, বাম অ্যাট্রিয়ামের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তাহলে যেহেতু অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখানে আসছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসছে, তাহলে খেয়াল করে দেখো, হিসেব অনুযায়ী, যেহেতু আমাদের আগের কথা ছিল কোন রক্ত নালীর ভিতর দিয়ে যদি অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল করে, তাহলে তাকে কি বলে? ধমনী বলে। ধমনীর ইংরেজি হচ্ছে আর্টারি, আর্টারি। আর ওখানে শিরার ইংরেজি হচ্ছে ভেইন, VEIN, ঠিক আছে। এই পর্যন্ত ধমনীর ইংরেজি হচ্ছে আর্টারি, শিরার ইংরেজি হচ্ছে ভেন। সরি, আমরা যেখানে ছিলাম ধমনী এবং শিরার মধ্যে ছিলাম। তাহলে খেয়াল করে দেখো, এটা খুব সিম্পল ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার, যে যেহেতু অক্সিজেন সমৃদ্ধ, অতএব এটা আমাদের চিন্তা করা উচিত, এটা মনে হয় খুব সুন্দর একটা ধমনী হবে। বাট এই আগে যেমন বলছিলাম, এটা আগে যেমন বলছি যে শিরার ক্ষেত্রে এটা একটা এক্সেপশন, ঠিক একইভাবে ধমনীর ক্ষেত্রে এটা একটা এক্সেপশন। সারা দেহের মধ্যে সমস্ত ধমনী মানেই ধ্বনি, মানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, রক্তের চাপ ওখানে বেশি থাকে, তারপর হচ্ছে ধমনীর প্রাচীরের পুরুত্ব বেশি থাকে, ঠিক আছে, ওকে। মানে ধমনীর ক্ষেত্রে ম্যাক্সিমাম, মানে তুলনামূলক কথাবার্তা থাকলে বেশি বেশি জিনিস চিন্তা করবো, ধমনীকে ধ্বনি চিন্তা করবো, শিরাকে একটু গরিব গরিব চিন্তা করবো, শিরার প্রাচীরটা পাতলা থাকে, শিরার ভিতরে রক্তের চাপটা কম থাকে, ঠিক আছে। ওইটা হচ্ছে
কমন কথা, কিন্তু এক্সেপশন হচ্ছে পালমোনারি ধমনী। যখন কোনো ধমনীর নামের মধ্যে পালমোনারি শব্দটা আসবে, তার মানে ওটার ভিতর দিয়ে অক্সিজেন যায় না, ওটার ভিতর দিয়ে অক্সিজেন যায় না, পালমোনারি আসছে তার মানে কার্বন ডাইঅক্সাইড যায়। একইভাবে উল্টা কথা, সমস্ত শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে পরিবহন করে, কিন্তু এক্সেপ্ট পালমোনারি শিরা, যেটার মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে মানুষের হৃৎপিণ্ডে আসবে। তাহলে খেয়াল করো, রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাবে। তার মানে রক্তের এই যে সঞ্চালন, ব্লাডের এই যে সার্কুলেশন, এটা আমাদের বক্ষপিঞ্জরের দুইটা অর্গানের মধ্যেই মূলত হচ্ছে, দুইটা অঙ্গের মধ্যেই, বক্ষপিঞ্জরের দুইটা অঙ্গের মধ্যেই, কেন্দ্রীয় অংশে হৃৎপিণ্ড, দুই পাশে দুইটা ফুসফুস আছে। তাই যদি হয় তাহলে আমরা যেটা খেয়াল করব, আমাদের আজকের প্রথম টপিক আমরা পড়তেছি, পুরনো কথা রিপিট হচ্ছে কিন্তু আমরা মেইন জায়গাটাতে যাব। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, তাহলে রক্ত আসছে হচ্ছে তোমার লেফট অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়ামের মধ্যে আসছে, লেফট অ্যাট্রিয়াম থেকে রক্ত চলে আসবে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকলের মধ্যে। এবং এই রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এইটা কিন্তু অনেক বড় একটা ধমনীর মাধ্যমে এখান থেকে বের হয়ে সারা দেহের মধ্যে ছড়ায় পড়বে। অনেক বড় ধমনী, এখানে এটা ধমনীটা নিচের দিকে নামে, এখান থেকে একটা শাখা চলে যায় এদিকে, এখান থেকে ডান হাতে একটা শাখা চলে যায়, আবার গলার উপরের দিকে যায়, লেফট সাইড রাইট সাইড। আমাদের জন্য ওই কথা বন্ধ আপাতত। তাহলে খেয়াল করো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই যে বড় ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়াই পড়তেছে, এইটার নাম হচ্ছে মহাধমনী। সড়ক বড় হইলে আমরা বলি মহাসড়ক, ধমনী বড় হইলে আমরা বলি হচ্ছে মহাধমনী। ধমনীর ইংরেজি আর্টারি, আর মহাধমনীর ইংরেজি হচ্ছে আর্টারি শব্দ থেকে উৎপন্ন হয়েছে অ্যাওর্টা। তাহলে মানুষের দেহের মধ্যে মহাধমনী বলতে যা বুঝায়, অ্যাওর্টা বলতে তাই বুঝায়, সবচেয়ে বড় রক্তনালীকে বুঝায়। যেটার উৎপত্তি হয়েছে কোন জায়গা থেকে? যেটার উৎপত্তি হয়েছে লেফট ভেন্ট্রিকল থেকে, বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনীর উৎপত্তি হয়। তাহলে আমরা যদি আগের একটা কথা যদি আমরা এখানে একটু মনে করার চেষ্টা করি, আমি ব্ল্যাক ইউজ করি, খেয়াল করে দেখো, আগের কোনো এক ক্লাসে আমরা বলছিলাম যে ধরো হৃৎপিণ্ডের যদি 4টা প্রকোষ্ঠ হয়, ধরো এইভাবে, মানে আমরা জাস্ট একটা বোঝার জন্য চিন্তা করছি, 4টা প্রকোষ্ঠ, এই দুইটা হচ্ছে অ্যাট্রিয়াম, এই দুইটা মনে করো হচ্ছে ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে? তাহলে শরীরের বিভিন্ন অংশে রক্ত কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় আসতেছে, এরকম যদি আমি চিন্তা করি, মনে করি এটা একটা সেল, কোষ। ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে যাত্রা পথের একদম মেইন কথাটা, সেটা হচ্ছে সাধারণত এই যে তোমার ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত শরীরের বিভিন্ন অংশ চলে যায়, তার মানে কোষ পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে? আর কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটা হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে আসবে? বাম অ্যাট্রিয়ামের মধ্যে, লেফট অ্যাট্রিয়ামের মধ্যে আসবে। তাহলে তুমি খেয়াল করছো কিনা দুইটা জিনিস, রিপিট করি। যদি তোমাকে বলা হয় হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? 4টা। কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহের মধ্যে ছড়ায় পড়ে? যে প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু, মনে আছে কিনা? বাম ভেন্ট্রিকলের প্রাচীর, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে সবচেয়ে বেশি পুরু, বাম ভেন্ট্রিকলের প্রাচীর সবচেয়ে বেশি পুরু। ঠিক আছে? আবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, আচ্ছা যেহেতু তুমি কিন্তু ডিরেকশন জানো, ডিরেকশন কিন্তু জানো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে কোষের দিকে যাবে, মানে দেহের বিভিন্ন অংশ যাবে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোষ থেকে হৃৎপিণ্ডের দিকে আসবে। তাহলে বোঝা গেছে? হ্যাঁ, এইটা ঠিক, রক্তকে অক্সিজেন সমৃদ্ধ করা এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে নেওয়ার জন্য ফুসফুস কাজ করে। কিন্তু ফুসফুসকে রক্তটা যে ডিস্ট্রিবিউশন করবে, ভাগ করে দিবে, সেটা কে করবে? হৃৎপিণ্ড করবে। তার মানে যদি রক্ত সারা দেহের যে কোনো জায়গা থেকে আসতে, সেটা চিন্তা করে আসবে মূলত ফুসফুসে, ফুসফুস তখন ঠিক করবে যে এই বাম ফুসফুসে এইটুকু যাও, ডান ফুসফুস তুমি এটুকু কাজ করো। দুই ফুসফুস কাজ করবে, কাজ করার পরে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পরে এই বাম আর ডান ফুসফুস তখন হৃৎপিণ্ডকে বলবে যে ভাই আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, অক্সিজেন সমৃদ্ধ করছে, এখন তাহলে কি পাঠাবো তোমার কাছে, পাঠায় দাও। তার মানে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসবে এবং হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে ছড়ায় পড়বে। এটা, এই যে হৃৎপিণ্ড কাজ করতেছে, মাঝখানে এই গ্যাসের এক্সচেঞ্জটা, গ্যাসের বিনিময়ের জন্য সে ফুসফুসের হেল্প নেয়। ফুসফুসকে বলে যে ভাই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পাঠাইছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড সব আলাদা করে বের করে দাও, অক্সিজেনটা মিশিয়ে আমাকে দিয়ে দাও।
আমি অন্যান্য কাজে ব্যস্ত, সারা দেহে রক্ত পাঠাইতে হবে, আমি সিস্টল ডায়াস্টল করতেছি, তুমি তো আরামসে বসে আছো, তোমার কোনো সিস্টল ডায়াস্টল নাই, আমার তো অনেক কষ্ট, আমি দম পাইতেছি না, তুমি এটা একটু করে দাও ভাই, পারতেছি। বুঝা গেছে থিমটা কোথায়? তার মানে যদি রক্ত ডিরেকশন তোমাকে চিন্তা করতে বলা হয়, তাহলে তুমি চিন্তা করো অক্সিজেন সমৃদ্ধ রক্ত, মানে ধমনীর রক্ত হৃৎপিণ্ড থেকে শুরু হবে, দেহের যে কোনো কোষ পর্যন্ত চলে যাবে। শিরা রক্ত কোষ থেকে শুরু হবে, হৃৎপিণ্ডের দিকে আসবে, এই হচ্ছে ডিরেকশনটা। এই যে অ্যারো চিহ্ন দিয়েছি এখানে, সেই অ্যারো চিহ্নের মূল উদ্দেশ্য কিন্তু কোষ থেকে রক্তটা হৃৎপিণ্ডের এই এখানে ব্লু আঁকলাম, তার মানে হচ্ছে তোমার ডান অ্যাট্রিয়ামের মধ্যে আসবে। এখানে তাহলে আমি রেড করে দিই, সরি কালারটা রেড হবে, এটা রেড করে দেই। চারটা প্রকোষ্ঠের মধ্যে খেয়াল করছো? তাহলে যে প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু, সেখান থেকে ধমনীতন্ত্রের সূচনা হয়। ধমনীতন্ত্র মানে তুমি যে একদম ধমনীর প্রধান ধমনী যেটা শুরু হলে কোন জায়গা থেকে, যেটার প্রাচীর সবচেয়ে পুরু, বাম ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। আবার যদি বলা হয় শিরাতন্ত্র শেষ হয়ে কোথায়, শিরাতন্ত্রের শুরু কিন্তু হৃৎপিণ্ডে বলা যাবে না, কারণ শিরা তো আসতেছে বাইরে থেকে, শেষটা হবে হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে, যে প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পাতলা, মনে আছে কিনা আমরা বলছিলাম, সেই প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পাতলা, যে প্রকোষ্ঠের নাম হচ্ছে ডান অ্যাট্রিয়াম। তাহলে আমরা যদি হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু, আমরা যদি এটা মনে রাখি লেফট ভেন্ট্রিকল, তাহলে কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পাতলা, সেটা এটা উল্টা চিন্তা করবো, এল এর জায়গায় চিন্তা করবো হচ্ছে রয়েড, ভেন্ট্রিকলের জায়গায় অ্যাট্রিয়াম। শেষ কথা, শেষ, যেহেতু ক্লিয়ার হয়েছে। তাহলে এবার দুইটা জিনিস বলি, এইবার দুইটা জিনিস বলি, খেয়াল করো। আমি এটা স্ক্রিনটা একটু সেভ করলাম, এরপর ইরেজার ইউজ করি, ইরেজার ইউজ করে এই জায়গায়, ওকে এই জায়গাটা খালি করি। রক্ত সঞ্চালন, ব্লাড সার্কুলেশন, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ফর শিওর কনসেপ্ট ক্লিয়ার থাকবে, টেনশন করার কোনো কিছুই নেই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমরা এখন যেটা চিন্তা করব, বিজ্ঞানীরা করলো কি, মানব দেহের মধ্যে এই যে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া, রক্ত কিভাবে কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বিজ্ঞানীরা চার ভাগে ভাগ করছে। কয় ভাগে? মানুষের দেহের রক্ত সংবহন বা রক্ত সঞ্চালন, যেটা বলি সংবহন বা সঞ্চালন একই কথা, এটা হচ্ছে সার্কুলেশন। চার ভাগে ভাগ করা হয়েছে। চার ভাগে ভাগ করছে, নামগুলো একটু খেয়াল করো। এক নম্বর হচ্ছে সিস্টেমিক সংবহন, সিস্টেমিক সংবহন, সংবহন মানে হচ্ছে সার্কুলেশন, সঞ্চালন, সঞ্চালন মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া। দুই নম্বর হচ্ছে পালমোনারি সংবহন। তিন নাম্বার হচ্ছে করোনারি সংবহন, করোনারি সংবহন। চার নাম্বার হচ্ছে পোর্টাল সংবহন। আমি বুঝাই দিচ্ছি কোনটা দিয়ে কি বুঝায়, ওই থিমটুকু জানা থাকলে তুমি মানে ছবি যখন আঁকতে যাবা, এগুলার ছবি আঁকতে হইলে তখন অফকোর্স তুমি শিওর থাকো, তোমার আইডিয়া ক্লিয়ার থাকলে তুমি নিজে বসে তুমি ওগুলো ড্রয়িং যদি কোনো কিছু দরকার হয়, পিকচার, সেটা তুমি দিতে পারো। পোর্টাল সংবহন। আচ্ছা, তাহলে মানুষের দেহের এই সমস্ত রক্ত সঞ্চালন বা সংবহনটাকে বিজ্ঞানীরা চারটা ফ্র্যাকশন করছে, বলছে যে এই জায়গাটা নাম সিস্টেমিক সংবহন, এখান থেকে রক্ত যে এখানে যায় এটুকু পালমোনারি সংবহন, এখান থেকে রক্ত এখানে যায় করোনারি, এখান থেকে এখানে যায় পোর্টাল সংবহন। এখন আমার তোমার তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, তুমি এই যে সংবহন কোন জায়গা থেকে কোন পর্যন্ত রক্ত সংবহন হলে সেটাকে সিস্টেমিক বলে, কোন জায়গা থেকে কোন পর্যন্ত হইলে পালমোনারি সংবহন বলে, কোন জায়গা থেকে কোন পর্যন্ত হলে করোনারি সংবহন বলে, সেই জিনিসটা তুমি বোঝার জন্য প্রথমেই এই প্রকার ভেদগুলার নামগুলা খেয়াল করো, খেয়াল করো। সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, করোনারি সংবহন, পোর্টাল সংবহন। আচ্ছা, তুমি এটা খেয়াল করো। আমি আবার একটু এই পাশটা মুছে দিই, এই পাশটা মুছে দিয়ে এখানে আমরা একটু লেখালেখি করি। আচ্ছা, চমৎকার ব্যাপার স্যাপার, বোর্ড আবার লিখে মোছাও যায়, খারাপ না, ফুসফুসও মুছে ফেললাম। আচ্ছা, যাই হোক, তাহলে খেয়াল করো। আচ্ছা, তাহলে খেয়াল করো, যেটা আমরা এখন এই সংবহনগুলোর প্রকারভেদ পড়বো, প্রকারভেদ, এবং এটার আসলে কোন জায়গা থেকে কোন পর্যন্ত সেই জিনিসটা আমরা এখান থেকে পড়বো। আচ্ছা, ফুসফুস, যাই হোক, অসুবিধা নেই।
প্রথম হচ্ছে সিস্টেমিক সংবহন। তুমি খেয়াল করে দেখো, সিস্টেমিক কথাটা আসছে, সিস্টেম শব্দটার মানে হচ্ছে হৃৎপিণ্ড বাদে, হৃৎপিণ্ড বাদে, ফুসফুস বাদে, মানে বক্ষপিঞ্জরে যারা মেইন ভূমিকা পালন করতেছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে অক্সিজেন সমৃদ্ধ করার জন্য, সারা দেহে পৌঁছার জন্য, এই ফুসফুস আর হৃৎপিণ্ড বাদে শরীরের অন্যান্য সিস্টেমের মধ্যে রক্ত পাঠায় হৃৎপিণ্ড। কোন কোন সিস্টেমে পাঠায়? পৌষ্টিক বা পরিপাকতন্ত্রের সবগুলো অংশের মধ্যে পাঠায়। তার মানে তুমি গলবিল বলো, অন্ন নালী বলো, তারপর তোমার পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, আমাদের রেচনতন্ত্র যদি বলি, মানে রেনাল সিস্টেম, সেখানে বৃক্কের মধ্যে পাঠাবে, বৃক্কের উপরে তোমার যদি আমরা গ্রন্থিতন্ত্র চিন্তা করি, গ্ল্যান্ড চিন্তা করি, গ্ল্যান্ডুলার সিস্টেম যদি চিন্তা করি, সেখানে পাঠাবে। আমাদের যদি নার্ভাস সিস্টেম চিন্তা করি, তার মানে আমাদের মস্তিষ্কে পাঠাবে, আমাদের যে পিঠের মাঝখান দিয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড থাকে, সেখানে পাঠাবে। যদি আমরা আমাদের মাসকুলার সিস্টেম চিন্তা করি, তাহলে আমাদের সারাদিন যত রকম পেশি আছে, মাসেল আছে, সেগুলোর মধ্যে পাঠাবে। তার মানে বিষয় কি এরকম না, আমাদের বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, বাম ভেন্ট্রিকল থেকে, বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ যে রক্ত, সেই রক্ত, তাহলে আমি আবার এখানে একটু হৃৎপিণ্ডটাকে যদি আবার একটু আঁকি, ছবি আঁকি হৃৎপিণ্ডকে, এই হৃৎপিণ্ড আঁকলাম, হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আঁকলাম। তোমার এতক্ষণের আলোচনা থেকে তুমি নিশ্চয়ই ক্লিয়ার, এই বাম ভেন্ট্রিকলের মধ্য থেকেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা একটা বড় ধমনির মাধ্যমে সারা দেহে ছড়ায় পড়তেছে। বলছিলাম এই ধমনিটা এসে হৃৎপিণ্ডের পেছন দিক দিয়ে নেমে পেটের একটা জায়গায় এসে 2 ভাগ হয়ে যায়, একটা ডান পায়ে চলে যাবে শাখা, আর একটা বাম পায়ে চলে যাবে, এই ধমনির একটা শাখা। এবং এই ধমনিকে আমরা বলছি মহাধমনী, এই ধমনিকে আমরা বলছি হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টা। এখানে একটা বাঁক নিচে, বাঁক নেওয়ার জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাওর্টিক আর্চ। এটার ভিতর দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল করে, যার কারণে এই ধমনী রক্তের যে বর্ণটা সেটা একটু উজ্জ্বল হয়, মানে একটু রেডিশ কালার বেশি হয়, ঠিক আছে? এই হচ্ছে ধমনী, এই হচ্ছে ধমনী। এবং আমরা বলছিলাম যে এখান থেকে একটা শাখা বের হয়ে বাম হাতে চলে গেল, এখান থেকে একটা শাখা বের হয়ে ডান হাতে চলে গেল, এখান থেকে একটা শাখা চলে গেল হচ্ছে তোমার গলার ডান পাশ দিয়ে উপরে চলে গেল ক্যারোটিড ধমনী, এখান থেকে গলার বাম পাশ দিয়ে উপরের দিকে চলে গেল মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে বাম ক্যারোটিড। এটা হচ্ছে বাম ক্যারোটিড, এটা ডান ক্যারোটিড, এটা বাম সাবক্লেভিয়ান ধমনী, ডান সাবক্লেভিয়ান। শুনে রাখো, শুনলেই হবে, ভুলে গেলেই হবে, অসুবিধা নাই। তাহলে আমরা কি এটা বলতে পারি যে রক্ত সংবহনের এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা সারা দেহে ছড়ায় যেতেছে, গিয়ে সেই রক্তটা আবার খেয়াল করে দেখো, সেই রক্তটা শরীরের বিভিন্ন কোষ থেকে শিরা রক্তগুলা একত্রিত হয়ে নিচ থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা আসলো, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে, উপর থেকে সুপিরিয়র ভেনা ক্যাভা আসলো। কোন প্রকোষ্ঠের মধ্যে আসছে? ডান অ্যাট্রিয়ামের মধ্যে আসছে। এই যে রক্ত সংবহনের এই যে অংশটুকু, যে ছবিটুকু দেখতে পাচ্ছ, এইটুকু হচ্ছে সিস্টেমিক সংবহন। তার মানে কি? তার মানে হচ্ছে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন সিস্টেমে যাওয়া এবং সিস্টেম থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসা, এই অংশটুকুকে, রক্ত চলাচলের এই রাস্তাটুকুকে, এই পথটুকুকে সিস্টেমিক সংবহন বলা হয়। তাহলে আমরা কি এরকম একটা চিন্তা করতে পারি? খেয়াল করে দেখো তো, লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত যাবে হচ্ছে আমি একটু, লেফট ভেন্ট্রিকল হবে এটা, হ্যাঁ, লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত বের হবে, বের হওয়ার জন্য প্রধান যেহেতু রাস্তাটা আমরা লিখলাম এওটা, এওটা দিয়ে এটা বিভিন্ন এওটার শাখা প্রশাখার মাধ্যমে কোথায় ছড়ায় পড়বে? সারা দেহ, সারা দেহ থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং সুপিরিয়র ভেনা ক্যাভা, তার মানে ভেনা ক্যাভা লিখি মহাশিরা, ভেনা ক্যাভার মাধ্যমে এটা কোথায় আসবে? রাইট অ্যাট্রিয়ামে আসবে। বুঝা গেছে? এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এইটুকু হচ্ছে সিস্টেমিক সংবহন। তাহলে কথাটা হচ্ছে এই জায়গায়, বাম ভেন্ট্রিকল থেকে রক্ত সারা দেহে যাওয়া এবং সারা দেহ থেকে এই ডান অ্যাট্রিয়ামের মধ্যে চলে আসার এই যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় সিস্টেমিক সংবহন।
কথা কি বুঝছি? তাহলে সিস্টেমিক সংবহন ক্লিয়ার না? হৃৎপিণ্ড থেকে সিস্টেমে যাবে, সিস্টেম থেকে হৃৎপিণ্ডে আসবে। হৃৎপিণ্ড থেকে মানে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ কোন জায়গা থেকে? লেফট ভেন্ট্রিকল থেকে। সিস্টেম মানে কি দেহের বিভিন্ন অংশের মধ্যে যাবে। আবার হৃৎপিণ্ডে ফিরে আসবে মানে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে ফিরে আসবে? রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসবে। এইটুকু সিস্টেমিক সংবহন। এখন আসলে হচ্ছে পালমোনারি সংবহন বলতে কি বোঝায়? তোমাকে আগের ক্লাসে এবং কোনো না কোনো ক্লাসে অফকোর্স বলা হয়েছিল যে প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে যেটা হোক, অফকোর্স বলা হয়েছিল যে এই যে হৃৎপিণ্ড এটার একটা মেডিকেল টার্ম হচ্ছে কার্ডিয়াক। আমাদের বলা হয়েছিল পাকস্থলীর মেডিকেল টার্ম হচ্ছে গ্যাস্ট্রিক। যদিও পাকস্থলীকে ইংরেজিতে তোমার স্টমাক বলে, যেমন তোমার বৃক্ককে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কিডনি, মেডিকেল টার্ম হচ্ছে বৃক্কের মেডিকেল টার্ম হচ্ছে রেনাল। যকৃতকে আমরা ইংরেজিতে বলেছি লিভার, মেডিকেল টার্ম হচ্ছে হ্যাপাটিক। হ্যাপাটিক। জিহ্বাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে টাং, মেডিকেল টার্ম হচ্ছে লিঙ্গুয়াল। সেম ভাবে ফুসফুস, ফুসফুস, ফুসফুসের ইংলিশ টার্ম হচ্ছে লাং। ফুসফুসের ইংলিশ টার্ম হচ্ছে লাং। কিন্তু এই ফুসফুসের মেডিকেল টার্ম হচ্ছে পালমোনারি। পালমোনারি। তাহলে এইবার তুমি খেয়াল করো, এইবার তুমি খেয়াল করো পালমোনারি সংবহন বলতে কোনটুকু বোঝায়? খেয়াল করো, হৃৎপিণ্ড থেকে রক্ত ফুসফুসে যায়, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে, এটি হচ্ছে পালমোনারি সংবহন। তার পালমোনারি সংবহন আমরা এরকম চিন্তা করতে পারি না হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসবে। তাহলে হৃৎপিণ্ড থেকে যে যাবে, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে যাবে? হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে? হৃৎপিণ্ডের রাইট ভেন্ট্রিকল থেকে। কোথায় যাবে? ফুসফুসে যাবে। ফুসফুস থেকে তারপর কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে আসবে। দাও থার্ড ব্র্যাকেট ক্লোজ করে। কথা কি বুঝছি? কথা বুঝছি? পালমোনারি সংবহন তার মানে অফকোর্স এখানে ফুসফুসের উপস্থিতি আছে, নাম দেখেই বোঝা যায়। তার মানে কি, যখন রক্ত সঞ্চালনের যে অংশটুকু হৃৎপিণ্ড থেকে ফুসফুস পর্যন্ত, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ড পর্যন্ত, সেই অংশটুকু হচ্ছে পালমোনারি সংবহন। এখন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ তো 4টা। তাহলে হৃৎপিণ্ড থেকে বললাম, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে? এই যে রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে? লেফট অ্যাট্রিয়াম। কথা শেষ। এখন তুমি এইটুকুর মধ্যে নিশ্চয়ই তুমি বুঝতেছো রাইট ভেন্ট্রিকল থেকে এই যে ফুসফুসে যাবে, যাওয়ার জন্য যে নালীটা, এটাকে পালমোনারি ধমনী বলে। ফুসফুস থেকে এই যে লেফট অ্যাট্রিয়ামে আসবে এই যে রক্ত নালী, সেটাকে পালমোনারি শিরা বলে। অতএব এই পুরো রাস্তাটাই হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, এই রাস্তাই হচ্ছে পালমোনারি সংবহন। এই যে এটুকু হচ্ছে পালমোনারি সংবহন। কথা কি বুঝছি? কথা ক্লিয়ার? তাহলে আমাদের পালমোনারি সংবহন ক্লিয়ার। এখন আসলে হচ্ছে করোনারি সংবহন। খেয়াল করে দেখো, পরে আমি কিছু ছবি দেখাচ্ছি, ওগুলো দেখে তুমি আরো ভালো মতো বুঝতে পারবা, আরো ক্লিয়ার হবে। এখানে আপাতত খেয়াল করো, খেয়াল করো রক্ত সঞ্চালন বা রক্ত সংবহন, মানুষের দেহের মধ্যে বিভিন্ন অংশে রক্ত সংবহন হওয়ার দরকারটা কি? সার্কুলেশনের দরকারটা কি? দরকার হচ্ছে এটাই যে রক্ত নামক তরল পদার্থ আমাদের প্রত্যেকটা কোষের জন্য প্রয়োজনীয় যে উপাদান, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেলস এবং পানি এবং অফকোর্স অক্সিজেন গ্যাস, এটা প্রত্যেকটা কোষ পর্যন্ত পৌঁছে দেয়। কোষ সেই উপাদানগুলোকে ব্যবহার করে বেঁচে থাকে। এরকম প্রত্যেকটা কোষের বেঁচে থাকা মানেই হচ্ছে আমাদের বেঁচে থাকা। তাই যদি হয়, তাহলে এখন তুমি তো বুঝতেছো যে আমাদের দেহের বিভিন্ন অঙ্গে যেখানে যেখানে কোষ আছে, সেখানে সেখানে রক্ত যাওয়া লাগবে। তার মানে সেখানে সেখানে সংবহন হওয়া দরকার। তাহলে এখন আমাদের সারা দেহের কোথায় কোথায় কোষ আছে? সব জায়গায় কোষ আছে। অস্থির কথা চিন্তা করো, অস্থিও কোষ দিয়ে তৈরি, অস্টিওসাইট। আমাদের পেশির কথা চিন্তা করো, পেশি তন্তু দিয়ে তৈরি। আমাদের মস্তিষ্কের কথা চিন্তা করো, এখানেও কোষ আছে, নিউরন। আমাদের বৃক্কের মধ্যে কোষ আছে, পোডোসাইট, আইসাকার এপিথেলিয়াল কোষ। তারপরে এপিথেলিয়াল কোষ যেখানে তোমার ব্রাশ বর্ডার থাকে, মাইক্রোভিলাই থাকে, প্রচুর পরিমাণে এপিথেলিয়াল কোষ। আমাদের তুমি পরিপাক তন্ত্র চিন্তা করো, পাকস্থলীর মধ্যে তোমার প্যারাইটাল কোষ থাকে, তারপরে তোমার হচ্ছে জাইমোজেনিক কোষ থাকে, এরকম। ঠিক আছে? মিউকাস কোষ থাকে, ক্ষুদ্রান্তের মধ্যে গবলেট কোষ থাকে, এরকম সমস্ত জায়গায় কোষ দিয়েই তো তৈরি। তার মানে কথা হচ্ছে যে যেসব জায়গায় কোষ আছে সেসব জায়গায় রক্ত যেতে হবে। তাহলে এখন খেয়াল করো, হৃৎপিণ্ড নিজেও তো একটা অর্গান, হৃৎপিণ্ড নিজেও একটা অর্গান, এবং হৃৎপিণ্ডকে কাটাকাটি করে ভালো ছবি মন্দ ছবি সব মিলে আমরা বুঝছিলাম হৃৎপিণ্ডের পুরাটার বাইরে একটা আবরণ থাকে, জামা থাকে, এটা সরাই ফেললে হৃৎপিণ্ডের যে ওয়াল, যে প্রাচীর, সেটাকে বিশ্লেষণ করলে 3টা স্তর পাওয়া যায়। 3টা, বাইরের থেকে ভিতরের দিকে, সেই 3টা স্তরের নাম ছিল এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম।
তোমার কি মনে পড়ে কিনা মায়োকার্ডিয়াম নামক স্তর, যেটার প্রথম অক্ষর এম দিয়ে শুরু হয়, সেটার মধ্যে মাসেল থাকে, মানে কি পেশি থাকে, হৃদপেশি থাকে। তাহলে যেখানে হৃদপেশি আছে সেই জায়গায় পেশি কোষ আছে, যে কোনো পেশি কোষ দিয়ে তৈরি, পেশি তন্তু বলে যেটাকে, মাসেল ফাইবার। কিন্তু ওই কোষগুলো একটু এক্সেপশন, হৃদপেশির কোষগুলা বা এই কোষগুলা সাধারণত একটু লম্বাটে হয় কোষগুলা। ইউজুয়ালি আমরা কোষ মানে গোল্লা চিন্তা করি সবসময়। কোষের আকৃতি ডিফারেন্স, নিউরনের এক আকৃতি, পোডোসাইট একরকম, গবলেট কোষ একরকম, অস্টিওসাইট আরেক রকম। হৃদপেশি কোষগুলা, বিশেষ করে পেশি কোষগুলো একটু লম্বাটে হয়। যাই হোক না কেন, যেহেতু হৃদপিণ্ডে মায়োকার্ডিয়াম আছে, সেখানে হৃদপেশি আছে, কোষ আছে, তাহলে হৃদপিণ্ডের এই যে প্রাচীরের মধ্যে থাকা হৃদপেশিগুলো যদি আমাদের বডির জন্য কোনো কাজ করেই থাকে, করে না, সংকুচিত প্রসারিত হইতেছে না, সিস্টোল ডায়াস্টোল হচ্ছে না, তাহলে সেই সিস্টোল ডায়াস্টোলের জন্য কোন স্তর কাজ করে? মায়োকার্ডিয়াম কাজ করে। সেই মায়োকার্ডিয়াম কি দিয়ে তৈরি? হৃদপেশি, কার্ডিয়াক মাসেল দিয়ে তৈরি। তাহলে সেখানে কোষ আছে। তাহলে এটাকে না বুঝবে যে হৃদপেশি কোষ যেগুলা ওই মায়োকার্ডিয়াম নামক স্তরে আছে, হৃদপিণ্ডের প্রাচীরে আছে, সেগুলা বাঁচার জন্য অক্সিজেন লাগবে, গ্লুকোজ লাগবে, ফ্যাটি অ্যাসিড লাগবে, ভিটামিন লাগবে, মিনারেলস লাগবে, পানি লাগবে। তাহলে এবার ঘটনাটা কি? তাহলে তুমি খেয়াল করো, তুমি একটা এলাকায় একটা শহরের মধ্যে বা একটা গ্রামের মধ্যে অনেকগুলো পরিবার সবাইকে খাবার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছ। চাল দিতে হবে, ডাল দিতে হবে, তেল দিতে হবে, হয়তো 2 কেজি করে আলু দিতে হবে, এটার দায়িত্ব তোমার। কারণ কি তুমি এগুলো তাদেরকে কেন দিচ্ছ? কারণ ওগুলা খেয়ে এই এলাকার লোকজন বেঁচে থাকবে। তাহলে হৃদপিণ্ড নিজেও তো এই দায়িত্ব নিচ্ছে। এই ব্রেনের মধ্যে এলাকার ওই অমুক জায়গায় মস্তিষ্ক আছে, ওখানে রক্ত নিয়ে যাও, অক্সিজেন নিয়ে যাও তাড়াতাড়ি। হৃদপিণ্ড বলতেছে রক্তকে, বলতেছে তুমি দ্রুত কিডনির মধ্যে যাও, বৃক্কের মধ্যে যাও। ওদের কিছু খাবার টাবার না পৌঁছালে কিডনি কান্নাকাটি করতেছে, যাও। কোত্থেকে জানলেন? আমাকে ব্রেন বলছে তাড়াতাড়ি ওখানে যেতে হবে। পায়ের তলায় যাও, নাহলে তো ওখানকার সেল মরে যাবে। তাহলে তুমি একটা গ্রামের 50টা পরিবারের খাবার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছো, যেন গ্রামের ওই পরিবারের যে মানুষগুলো তারা বেঁচে থাকে। এখন তুমি কাজ করতেছো, তোমার খাইতে হবে না? তুমি খাবে না? তো তুমি যদি নাই খাও, তুমি যদি জীবিতই না থাকো, তাহলে এই যে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব, সেই দায়িত্ব তুমি পালন করবা কিভাবে? এই চিন্তাটাকে এখানে অ্যাপ্লাই করো। আমার মনে হয় এখানে না বোঝার কোনো কিছুই নাই। এই চিন্তাটাকে এখানে অ্যাপ্লাই করো। কি ব্যাপার? হৃদপিণ্ড সবাইকে বলতেছে, এই কার অক্সিজেন লাগবে, কার গ্লুকোজ লাগবে, অ্যামিনো অ্যাসিড লাগবে, ভিটামিন লাগবে, এগুলো আমি রক্তের কাছে পাঠিয়ে দিতেছি, যার যারটা শেষে বুঝে নাও। রক্ত যাবে, দিয়ে আসবে, ওই যার যার বাসায় তোমার হয়তো আগের কোনো খাবার ছিল, সেখান থেকে উচ্ছিষ্ট যা জমা পড়ছে এটা আবার নিয়ে আসছে, কার্বন ডাইঅক্সাইড আবার নিয়ে আসছে, এটা বাইরে থেকে বের করে দেওয়ার জন্য। তাহলে হৃদপিণ্ড নিজের তো বাঁচতে হবে। হৃদপিণ্ড নিজেও যদি বাঁচতে চায়, তাহলে তার খাবার লাগবে না। তার খাবার মানে কি? হৃদপেশি কোষগুলার অক্সিজেন সাপ্লাই লাগবে না। অক্সিজেন যদি দিতে হয়, তাহলে হৃদপেশির মধ্যে, হৃদপিণ্ডের প্রাচীরের মধ্যে রক্ত যেতে হবে না? হ্যাঁ, এই যে এওর্টা বা মহাধমনী, এটার এই গোড়া থেকে এদিকে একটা শাখা বের হয়ে হৃদপিণ্ডের প্রাচীরের এখান দিয়ে এসে হৃদপিণ্ডের প্রাচীরের মধ্যে বিস্তৃত হয়ে হৃদপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। এটা হচ্ছে বাম দিকের শাখা। এখান থেকে আরেকটা শাখা বের হয়ে বাম দিকে চলে আসে, সরি এটা হলো বাম দিকের, এটা ডান দিকে চলে আসে, এসে হৃদপিণ্ডের প্রাচীরে ছোট ছোট ব্রাঞ্চ দিয়ে হৃদপিণ্ডের প্রাচীরে থাকা মায়োকার্ডিয়ামে থাকা হৃদপেশিগুলোর মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে এবং অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে। হৃদপিণ্ড নিজে বাঁচতে হবে। যেই কথা সেই কাজ। এখন হৃদপিণ্ডের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দিবে, দেওয়ার পর হৃদপিণ্ড কাজ করতেছে, যে কোনো জায়গায় কাজ করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তুমি যত বেশি দৌড়াবা, তোমার মাসেল যেগুলো আছে, পায়ের মাসেল, হাতের মাসেল, বডির মাসেল, যেগুলো মুভমেন্ট করবে, তত বেশি তোমার দেখবে যে এরকম করতেছো। কারণ কি? অক্সিজেন লাগবে বেশি। অক্সিজেন বেশি লাগতেছে বলে পেশি কোষগুলো বেশি কাজ করতেছে, অক্সিজেন বেশি লাগতেছে। অতএব ব্রেন বলতেছে তাড়াতাড়ি শ্বাস নিয়ে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করো, ফুসফুস তুমি হৃদপিণ্ডে পাঠাও, হৃদপিণ্ডে সারা দেহে পাঠাও, পেশিগুলোতে পাঠাই দাও। সেম জিনিস হৃদপিণ্ড, তো তুমি তো তাও বসে থাকতে পারলা, কিন্তু হৃদপিণ্ড তো বসে নাই, তুমি বসে আছো। হৃদপিণ্ড সিস্টল ডায়াস্টল, সিস্টল, তাহলে হৃদপেশিগুলো কাজ করতেছে না, তাহলে ক্রমাগত কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেই কার্বন ডাইঅক্সাইড গুলা কিছু ছোট ছোট শিরার মাধ্যমে ওই হৃদপিণ্ডের পিছন দিক দিয়ে এসে এদিক থেকে দুই দিক থেকে এসে সেই প্রকোষ্ঠের মধ্যে শেষ হবে, যে প্রকোষ্ঠের নাম হচ্ছে ডান অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। কারণ কথা একটাই ছিল, শরীরের যে কোনো জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হৃদপিণ্ডে আসতেছে, এই কথার মানে
জায়গা একটাই, দরজা একটাই, সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। অতএব তুমি যদি বলো নিম্নদেশীয় মহাশিরা, ইনফিরিয়র ভেনা কেভা, তুমি যদি বলো ঊর্ধ্বদেশীয় মহাশিরা বা সুপিরিয়র ভেনা কেভা, অথবা হৃৎপিণ্ডের প্রাচীর থেকে সব এসে ওই ডান অ্যাট্রিয়ামের মধ্যে ঢুকবে। তাহলে নিশ্চয়ই তোমার এই কথা মনে আছে, আমরা ওই ক্লাসে বলছিলাম যে হৃৎপিণ্ড শব্দটার ইংরেজি হচ্ছে হার্ট, HART, হার্ট। এগুলো সবাই জানি, ছোটবেলা থেকেই আমরা জানি, হ্যাঁ, হার্ট জানি। কিন্তু হৃৎপিণ্ডের একটা মেডিকেল টার্ম হচ্ছে কার্ডিয়াক, এটাও বললাম আমরা মেডিকেল টার্মে। এবং এটার আরেকটা মেডিকেল টার্ম হচ্ছে করোনারি, করোনারি। যেমন আমরা অনেক সময় শুনি না, আমাদের পরিচিত কেউ হয়তো তোমার সিসিইউ তে আছে, বলি যে সিসিইউ তে আছে। সিসিইউ মানে করোনারি কেয়ার ইউনিট। তার মানে এই জায়গার মধ্যে হৃৎপিণ্ডের চিকিৎসা হয়, হৃৎপিণ্ডের চিকিৎসা হয়, করোনারি। এই করোনারি মানে এই করোনারি। ঠিক আছে কথা? ক্লিয়ার এই পর্যন্ত? এই যে সব নাম মান নিয়ে আলোচনা করছি, পরাবাদ দিয়ে নাম মান নিয়ে আলোচনা করছি। শাহানা, সুলতানা, আমিও। এদিকে আড্ডাখানা নাকি? শাহানা, সুলতানা, তারপর জেবুন্নেসা কেয়া, নাম মান নিয়ে আলাপ এখন না, পরে করো তোমরা, অসুবিধা কি? আর আমরা এখানে মেরিট লিস্ট দিয়ে দিব, অসুবিধা নেই, কোনো টেনশন করার কোনো কিছু নেই, মেরিট লিস্ট দিয়ে দিব। ঠিক আছে? তো নাম্বার নিয়ে আলোচনা বাদ, কিন্তু নাম্বার নিয়ে আলোচনা বাদ বাদ বাদ। ঠিক আছে সবাই? ওকে, আচ্ছা, যে পর্যন্ত ছিলাম খেয়াল করো। তাহলে করোনারি সংবহন নাম দেখে কি তুমি বুঝতেছো না? রক্ত সংবহনের যে অংশটুকু, ঠিক আছে, এই যে তোমার করোনারি ধমনী বলে যেটাকে, মানে এখানে তোমার আমার মনে হয় যে এইটা একটু মুছে নেই, তাহলে সুবিধা হবে। সেভ করলাম। এখন ইরেজার দিয়ে কোন জায়গাটা মুছবো? এই জায়গাটা মুছে ফেলি, এই জায়গাটা মুছে ফেলি। খেয়াল করো, আমরা পড়তেছি করোনারি সংবহন বলতে কি বুঝায়, করোনারি সংবহন বলতে কি বুঝায়, আমরা এটা পড়তেছি। তাহলে খেয়াল করে দেখো, এই যে ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে, সেটাকে করোনারি ধমনী বলে, করোনারি ধমনী বলা হয়। আমরা বলছিলাম যে ধমনী এবং শিরার নামগুলো সাধারণত করাসপন্ডিং হয়, মানে মোটামুটি সেম থাকে। কিরকম ভাবে সেম থাকে? আমাদের পায়ের মধ্যে ধরো থাই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে রক্ত সরবরাহ করে ফিমোরাল ধমনী। আর এই এরিয়ার মধ্যে থাই যে এরিয়াটা, সেই এরিয়াটার মধ্যে যত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সেই রক্তগুলাকে সংগ্রহ করে হচ্ছে ফিমোরাল শিরা। সেম ডান হাতে চলে যাবে সাবক্লেভিয়ান ধমনী, বাম হাতে সাবক্লেভিয়ান ধমনী। আবার হাত থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে আসবে যে শিরা, তার নাম সাবক্লেভিয়ান শিরা। সেম ভাবে হৃৎপিণ্ডের প্রাচীরে থাকা হৃৎপেশিগুলোর মধ্যে রক্ত সরবরাহ করে করোনারি ধমনী, যেমন ঠিক আছে। আবার হৃৎপিণ্ডের প্রাচীরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটাকে সংগ্রহ করে নিয়ে আসে যে শিরা, তার নাম হচ্ছে করোনারি শিরা। খুব সিম্পল। তাহলে এই যে করোনারি শিরা আর করোনারি ধমনী মিলে যে সংবহন, সেটা হচ্ছে করোনারি সংবহন। কথা কি বুঝছি? কথা যদি বুঝে থাকি, এই ছবিটা আমি এখন মুছে দিব। আচ্ছা, মুছে দিয়ে কি চিন্তা করবো আমরা এখন? আরেকটা জিনিস যেটা ছিল, আরেকটা ছিল যেটা, সেটা হচ্ছে পোর্টাল সংবহন। কথাটা মানে কি? পরে আমি আরো কিছু ভালো ছবি দেখাচ্ছি। পোর্টাল সংবহন, এই পোর্টাল কথাটা আসছে হচ্ছে পোর্ট থেকে। পোর্ট কথাটার মানে হচ্ছে বন্দর। চিরাং পোর্ট, মংলা পোর্ট বলি না আমরা, বন্দর। বন্দরে এখানে কি হয়? বন্দরে হচ্ছে সব বিভিন্ন দেশ থেকে জাহাজগুলো আসে এখানে। কথা ঠিক আছে তো? আচ্ছা, এইবার তুমি চিন্তা করো, মনে করো হচ্ছে তোমার, সরি আমার একদম অ্যাকুরেট তো হবে না, চেষ্টা করি আর কি। অনেকে ভাবতেছে কি হৃৎপিণ্ডের মধ্যে আবার এগুলো কি করতেছে? হৃৎপিণ্ড না আসলে, অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের ম্যাপ আঁকার চেষ্টা করলাম। কেমন হয়েছে? নাম্বার দিয়ে তো 10-এর মধ্যে কত পেলাম আমি? এই যে এখানে আবার সেন্ট মার্টিন আছে, এই জায়গাটা 10-এ কত দিবা? মার্কিং করো দেখি তোমরা পারো কিনা। টিচার হিসেবে ভালো হবে কিনা এটাও দেখি, টিচার হিসেবে কতটুকু ভালো দেখি। আইসিইউ মানে হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট। কেমন হয়েছে ম্যাপটা? আচ্ছা, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে চিটাগাং বন্দর। ম্যাপটা কেমন হয়েছে? 10-এর নাম্বার দাও দেখি। নাম্বারও তো দিতে পারতেছ না, লিখতেই পারতেছ না। 9.5,
ফাইজার নাম্বার খুশি, রুবেল দিছে হচ্ছে 0-0। রুবেল ভালো টিচার হতে পারবে না, ভালো খাতা দিবে। রুবেলের মতো টিচারদের কাছে যখন তোমাদের ইন্টারমিডিয়েটে খাতা যাবে তখন সবাই ফেল। পরে এরকম উল্টাপাল্টা খাতা দেখার জন্য রুবেল যদি টিচার হয় তখন শিক্ষা বোর্ড থেকে রুবেলকে আর খাতাই দিবে না পরের বছর থেকে, 1 বছর পরে রুবেলকে আর খাতাই দেওয়া হবে না। রুবেল আমি জানি না রুবেল নাম কিনা, ফেসবুক আইডি আর কি, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, মনে করো এইখানে হচ্ছে তোমার সিঙ্গাপুর, এই জায়গাটা হচ্ছে সিঙ্গাপুর, এইখানে হচ্ছে তোমার অনেক দূরে, এখানে হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো, ঠিক আছে। এটা হচ্ছে এদিকে ইন্ডিয়া, শ্রীলঙ্কার কলম্বো, শ্রীলঙ্কার একটা পোর্ট হচ্ছে কলম্বো, আর সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুরের একটা বন্দর আছে এদিকে, চিটাং বন্দর, ঠিক আছে। এখন এই সিঙ্গাপুর বন্দরে একটা জাহাজ আছে, মনে করো জাহাজ, এটা একটা জাহাজ মনে করো, সিঙ্গাপুর বন্দরে জাহাজ আছে। এই জাহাজের মধ্যে তোমার বিভিন্ন ক্যাটাগরির কন্টেইনার আছে, যে কন্টেইনারে আমাদের দেশে বিভিন্ন রকম প্রসাধনী আসে, কাপড় চোপড় আসে, নানান রকম জিনিসপত্র আসে, ঠিক আছে। আচ্ছা, এই জাহাজের মধ্যে এমন এমন কিছু কন্টেইনার আছে, যে কন্টেইনারটা ধরো, কিছু কন্টেইনার আছে যেগুলো হচ্ছে তোমার চট্টগ্রাম বন্দরে নামবে, কিছু কন্টেইনার আছে যেটা ধরো তোমার কলম্বোতে যাবে, ঠিক আছে। এখন হবে কি, এই জাহাজটা সিঙ্গাপুর থেকে ঘুরে টুরে এসে চট্টগ্রাম বন্দরে আসবে, এসে এইখানে সে চট্টগ্রাম বন্দরের জন্য যে কন্টেইনার গুলা ছিল ওগুলো নামাই দিল, নামাই দিয়ে করলো কি, তোমার কলম্বোর উদ্দেশ্যে রওনা দিল এবং শ্রীলঙ্কার কলম্বোতে চলে গেল এই জাহাজটা, গিয়ে ওখানে তোমার কলম্বোতে যে যে কন্টেইনার নামানোর কথা ছিল সেগুলো নামাই দিল এই জাহাজটা। এখন তুমি খেয়াল করো, এই পুরা থিমটা হচ্ছে পোর্টের উপর ভিত্তি করে, পোর্ট শব্দটার উপর ভিত্তি করে। তার মানে হচ্ছে রক্ত সংবহনের কোন অংশের মধ্যে যদি, দেখো এখন এটা কি হইতে পারতো, হইতে পারতো কি, এটা চিটাগাঙ্গে না গিয়ে যদি জিনিসপত্র বা কন্টেনার এখানে না নামাইতে হইতো চট্টগ্রাম বন্দরে, তাহলে কি হতো, তাহলে এখান দিয়ে সরাসরি কলম্বো আসা যেত, সময় কম লাগতো। কিন্তু কিছু কন্টেনার, কিছু মালপত্র, কিছু দরকারি উপাদান আছে যেটা চট্টগ্রামে নামাইতেই হবে, এটাই নর্মাল, এটাই নর্মাল, তারপরে আসবে। তাহলে সেক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, সেক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো যে এখানে এই জাহাজটা সিঙ্গাপুর থেকে রওনা দিয়ে আমাদের চট্টগ্রাম এসে কিছু উপাদান রেখে তারপরে কলম্বোতে, শ্রীলঙ্কাতে চলে গেল। তাহলে তুমি খেয়াল রাখবে রক্ত সংবহন তন্ত্রের যে অংশের মধ্যে, ঠিক আছে, শিরাগুলা, শিরা রক্তগুলা সরাসরি ইনফিরিয়র ভেনা কেভা বা নিম্ন দেশীয় মহাশিরায় না এসে মধ্যবর্তী কোন অঙ্গে প্রবেশ করে, মধ্যবর্তী কোন অঙ্গে প্রবেশ করে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় পোর্টাল সংবহন তন্ত্র। তার মানে আমি তোমাকে বুঝিয়ে বলি, যেমন ধরো এটা হচ্ছে আমাদের পরিপাক নালী, হ্যাঁ, পরিপাক নালী, এই বন্দরটার নাম হচ্ছে পরিপাক নালী, সিঙ্গাপুর না বলে পরিপাক নালী চিন্তা করলাম। আর চট্টগ্রাম বন্দর যেটা, এটার নাম দিলাম হচ্ছে যকৃত, ঠিক আছে। তারপর এই যে ফাইনাল যে ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন ওটা কি, রক্ত যেখান থেকে আসুক না কেন কোথায় যাবে, হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ডে যাবে, মানে হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে যাবে, রাইট এটিএমে যাবে। তাহলে সরাসরি পরিপাক নালীর প্রাচীর থেকে, পরিপাক নালীর প্রাচীর মানে তুমি খেয়াল করে দেখো আমাদের পাকস্থলী, আমাদের ক্ষুদ্রান্তের তিনটা অংশ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, বৃহদান্তের তিনটা অংশ, সিকাম, কোলন, মলাশয়, এই পরিপাক নালীর প্রাচীর থেকে, মানে আমরা যত খাবার খাচ্ছি সেই খাবারগুলো পরিপাকের হওয়ার পরে যে প্রয়োজনীয় উপাদান, কার্বোহাইড্রেট জাতীয়, শর্করা জাতীয় খাবারগুলো গ্লুকোজ তৈরি করে, প্রোটিন জাতীয় যত খাবার সবগুলা অ্যামিনো অ্যাসিড তৈরি করে, লিপিড জাতীয় যত খাবার সবগুলা ফ্যাটি অ্যাসিড তৈরি করে, এর সাথে ভিটামিন, মিনারেলস এবং পানি, এগুলা পরিপাক নালীর যে প্রাচীর, প্রাচীরের মধ্যে যে রক্ত থাকে সেই রক্তের সাথে মিশ্রিত হয়, মিশ্রিত হয়ে দরকারি উপাদানগুলো সরাসরি হৃৎপিণ্ডে যাবে না, যাওয়ার আগে যকৃত নামক কোন পোর্টে, যকৃত নামক কোন পোর্টে, যকৃত নামক কোন পোর্টে কিছু দরকারি উপাদান জমা রেখে তারপরে যাবে হৃৎপিণ্ডে। তাহলে যকৃত নামক পোর্টের মধ্যে
বিভিন্ন উপাদান রেখে তারপরে হৃৎপিণ্ডে যায় বলেই রক্ত সংবহনের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই লাইনের অংশটুকুকে বলা হয় পোর্টাল সংবহন তন্ত্র। কথা কি বুঝছি? বোঝার কথা। তার মানে সরাসরি বিভিন্ন জায়গা থেকে রক্ত এসে ইনফিরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন দেশীয় মহাশিলার মধ্যে ঢুকে হৃৎপিণ্ডে যাওয়ার কথা, কিন্তু সেটা না করে করলো কি, প্রথমে আগে যকৃতে গেল, তারপরে হৃৎপিণ্ডে গেল। তাহলে মধ্যবর্তী কোনো বন্দরে বা কোনো পোর্টে প্রয়োজনীয় উপাদান গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেলস এগুলাকে রেখে রক্তটা হৃৎপিণ্ডে যাবে, কারণ এখানে প্রয়োজনীয় উপাদান। যকৃতের কাজকে এই পোর্টে রাখবে কেন? যকৃত হচ্ছে সাধারণত আমাদের স্টোর হাউস অফ হিউম্যান বডি। এটা মানে জৈব রাসায়নিক বলা হয়, মানে এই যকৃতের মধ্যে গিয়ে গ্লুকোজ গিয়ে জমা থাকে, পরে যেন বিপদ আপদে আমরা অনেকক্ষণ ধরে খাচ্ছি না, তখন যেন ওই গ্লুকোজটা যকৃত থেকে বডি ইউজ করে। এরকম বিভিন্ন উপাদান, অ্যামিনো অ্যাসিডকে সঞ্চয় করে, ফ্যাটি অ্যাসিডকে সঞ্চয় করে, বিভিন্ন ভিটামিন এবং যে মিনারেলস, খনিজ লবণ, সেগুলোকে যকৃত সঞ্চয় করে রাখে। পরিপাক নালীর মধ্যে রক্তে প্রচুর এগুলো তৈরি হয়েছে উপাদান, রক্তের সাথে মিশছে, পুরাটা হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে পরে সারা দেহে ছড়ায় যাওয়ার দরকার নাই। এক্সেস জিনিস, অতিরিক্ত জিনিসটা এই যকৃত নামক পোর্টের জমা রেখে তারপরে যাবে, সেই জন্য এটাকে পোর্টাল সংবহন তন্ত্র বলে। আই থিঙ্ক এটা ক্লিয়ার। পরে যখন ছবি দেখবা তখন আরো সুন্দর মতো, বই পড়বা যখন, তখন আরো সুন্দর মতো ক্লিয়ার হবে। এটা আমি মুছে দেই। কনসেপ্টটা ক্লিয়ার তো? কনসেপ্ট ক্লিয়ার হইলেই চলবে। আচ্ছা, তাহলে তুমি খেয়াল করে দেখো তো, আমরা যে বললাম যকৃত নামক অঙ্গ ভেতর দিয়ে তারপরে হৃৎপিণ্ডে যাবে। যকৃত নামক অঙ্গ, যকৃত যে শব্দটা, এই শব্দের মেডিকেল টার্ম হচ্ছে হ্যাপাটিক। যেমন হ্যাপাটিক সাইজোগনি, ম্যালেরিয়া পরজীবী যদি তোমরা পড়ে থাকো, হ্যাপাটিক সাইজোগনি কোথায় সম্মান হয়? যকৃতের মধ্যে। তারপরে খেয়াল করে দেখো বৃক্ক, এটার মানে হচ্ছে রেনাল। তাহলে যদি কোনো বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, মানুষের ক্ষেত্রে একরকম, অন্য কোনো এনিমেলের ক্ষেত্রে আরেক রকম হতে পারে। যদি কোনো সময় দেখা যায় যে পরিপাক নালীর অংশ থেকে রক্ত যকৃত হয়ে তারপরে হৃৎপিণ্ডে যায়, তখন এটাকে হ্যাপাটিক পোর্টাল তন্ত্র বলে। হ্যাপাটিক পোর্টাল তন্ত্র। যদি যকৃত না হয়ে বৃক্ক হয়ে তারপরে হৃৎপিণ্ডে গেল, যদি এরকম মনে হয়, তাহলে সেটার নাম কি হবে? রেনাল পোর্টাল তন্ত্র। মানুষের ক্ষেত্রে হ্যাপাটিক বা যকৃত পোর্টাল তন্ত্র থাকে, রেনাল পোর্টাল তন্ত্র মানুষের থাকে না, মানব দেহে থাকে না। একদম বেশি পড়ে ফেলো না, অনেক কথা হয়েছে এখানে। যেহেতু আমাদের অনেক কথা হয়েছে, এবার হৃৎপিণ্ডে কি কি রোগ হয় সেই রোগের চিকিৎসা, তারপরে আমাদের আজকে পড়া শেষ। হৃৎপিণ্ডে কি কি রোগ হয় এবং সেই রোগের চিকিৎসা। খেয়াল করো, রক্ত সঞ্চালন সম্বন্ধে আমরা যত কথা বলছি, যত কিছু দেখছি, এই ছবিটা দেখলে মোটামুটি তোমার একটা আইডিয়া হবে। যদিও এখানে যে তোমার লেভেলিং গুলো আছে, এগুলো অনেক ছোট ছোট করে, তো যেগুলো যেগুলো তোমার কথাবার্তা যা শুনছো তুমি, যেগুলো সেগুলোর সাথে যেগুলো যেগুলো ম্যাচ করবে সেটুকু তুমি দেখলে এনাফ। যেমন কথা ওইটাই, এই যে লাল, যেগুলা লাল, এগুলো হচ্ছে ধমনী, এগুলোর মাধ্যমে দেখো বিভিন্ন অঙ্গে রক্ত যাচ্ছে, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, আবার বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে রক্তগুলা আসছে। যেমন তুমি একটা জিনিস আমি তোমাকে ক্লিয়ার করি, যেমন এই যে দেখো ফুসফুসে লাল মানে হচ্ছে ধমনীর মাধ্যমে রক্ত ফুসফুসে যাচ্ছে, আবার মানে যদিও ধমনীর মাধ্যমে যায় বলতে পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এখানে একটু ব্যতিক্রম। ফুসফুসে কেটে, ফুসফুসটা বাদ দিয়ে, ওটা এক্সেপশন যেহেতু বাদ দিই। এখানে তুমি খেয়াল করো, এই যে রক্ত নালী থেকে ধমনী কার্বন অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই আমাদের পরিপাক নালীর মধ্যে আসতেছে, এসে শিরাগুলা এই ইনফিরিয়র ভেনা ক্যাভার মধ্যে না গিয়ে দেখো যে যকৃতের মধ্যে ঢুকছে। এই দেখো, এটা হচ্ছে কোলন, এটা হচ্ছে তোমার ওই যে কি বলে সিকাম কোলন মলাশয়ের মধ্যে, এটাও কোলন। আমাদের বৃহদান্ত্রের যে তিনটা অংশ, সিকাম কোলন মলাশয়, এটা কোলন, এটা কোলন, এই শুরুর জায়গাটাকে সিকাম বলে, ঠিক আছে? এটা হচ্ছে পাকস্থলী। তো এই জায়গাগুলো থেকে রক্ত যতগুলো অক্সিজেন সমৃদ্ধ আসছে, তারপর শিরা রক্ত কিন্তু তোমার ইনফিরিয়র ভেনা ক্যাভার মধ্যে না গিয়ে দেখো এই যে এই পথে যকৃতের মধ্যে যাচ্ছে, যকৃতের নামক এক পোর্ট বা বন্দরে জিনিসপত্র নামাই দিয়ে তারপরে ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে হৃৎপিণ্ডে যাচ্ছে। এইটুকু হচ্ছে পোর্টাল সংবহন, ঠিক আছে? সবসময় আমরা খেয়াল রাখবো, লাল চিহ্নিত যেগুলা সেগুলো হচ্ছে ধমনীকে নির্দেশ করে, নীল চিহ্নিত লাইন যেগুলো সেগুলোকে শিরাকে নির্দেশ করে, ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, যদি ঠিক থেকে থাকে নেক্সট কয়েকটা ছবি দেখো। সিস্টেমিক সার্কুলেশন, আমি এতক্ষণ যা বলছি তাই তুমি দেখবা। রক্ত রক্ত বাম ভেন্ট্রিকল থেকে সারা দেহে ছড়ায় পড়তেছে, সারা দেহ থেকে আবার শিরার মাধ্যমে ডান অ্যাট্রিয়ামে আসতেছে, এটাকে সিস্টেমিক সার্কুলেশন বা সিস্টেমিক সংবহন বলে।
ঠিক আছে এই পর্যন্ত? নেক্সট খেয়াল করো, পালমোনারি সংবহন। আমরা বলছিলাম, আমরা এই কথাগুলো বলছি যে এই জায়গা থেকে মানে রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা ফুসফুসে যাওয়া এবং ফুসফুস থেকে আবার লেফট এট্রিয়ামে আসা, দুই ফুসফুসে, এখান থেকে ফুসফুসে চলে গেল, ফুসফুস থেকে আবার লেফট এট্রিয়ামে চলে আসলো। এইটুকু সংবহনের সাথে যেহেতু ফুসফুস জড়িত আছে, এই জন্য এইটুকুকে পালমোনারি সংবহন বলা হয়। ঠিক আছে এই পর্যন্ত? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা, বা আমাকে দেখতে পাচ্ছ? দেখতে তো পাচ্ছ মনে হয়, শুনতে পাচ্ছ? জুম থেকে কেন জানি বের হয়ে গেছিলাম। সাউন্ড 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 ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কি? সাউন্ড ঠিক আছে? Yes. Thank you, Labiba. Thank you, Aurora. Thank you, কিফায়েত হোসেন। থ্যাংক ইউ, এমারুল হক। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পালমোনারি সংবহন নিয়ে কথা বলতেছিলাম এই রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা ফুসফুসে যাবে, ফুসফুস থেকে লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে। এই ফুসফুস সেম। যেহেতু রক্ত সংবহনের এই অংশটুকুর মধ্যে ফুসফুসের উপস্থিতি আছে, ফুসফুস শব্দের মানে যেহেতু পালমোনারি, এই জন্য এটাকে পালমোনারি সংবহন বলে। পোর্টাল সংবহন, যে কথা বলছিলাম খেয়াল করে দেখো, এখানে ক্লিয়ার। আমাদের পরিপাক নালীর বিভিন্ন অংশ, বিশেষ করে নিম্নগামী কোলন, ঊর্ধ্বগামী কোলন, সিকাম, এই জায়গার মধ্যে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসছে, এরপর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের শিরাগুলো, যে ব্লু কালার, এগুলো সরাসরি এই ইনফিরিয়র ভেনা ক্যাভা মহাশিরার মধ্যে না গিয়ে মধ্যবর্তী যকৃতের মধ্যে যাচ্ছে। যকৃত নামক বন্দরের মধ্যে জিনিসপত্র, প্রয়োজনীয় উপাদান ড্রপ করে এখানে রেখে তারপরে ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে পরে হৃৎপিণ্ডে যাচ্ছে। এই জন্য পোর্ট থাকার কারণে এই পোর্টাল সংবহন নামের মধ্যে আসছে। ঠিক আছে? আচ্ছা, করোনারি সংবহন বলছিলাম, এটাও ছবি দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। নিশ্চয়ই এই ছবি তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো। করোনারি সংবহন, এটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীরে যে রক্ত সরবরাহ করে যে ধমনী, সেই ধমনীর কথা বলছি। ধমনীর নাম হচ্ছে করোনারি ধমনী। যে করোনারি ধমনী, ধমনীর নাম হচ্ছে করোনারি ধমনী। যেহেতু এটা বাম দিকের অংশে রক্ত সরবরাহ করে, এই জন্য এটা বাম করোনারি ধমনী, ডান দিকে যেহেতু ডান করোনারি ধমনী। এগুলো হচ্ছে করোনারি ধমনীর কিছু শাখা এখানে দেওয়া আছে। এই করোনারি ধমনী কোত্থেকে আসলো? এই যে এটা তো হৃৎপিণ্ডের বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, তো হৃৎপিণ্ডের ভিতরে যে প্রকোষ্ঠ ছিল, লেফট ভেন্ট্রিকল যেটা ছিল, সেই লেফট ভেন্ট্রিকল থেকেই তো এওয়ার্টা বা মহাধমনীটা তৈরি হয়েছে। ভিতর থেকে তৈরি হয়ে এটা বাঁক নিল, আর্চোপ্যারাটা বলছে, কিন্তু শুরুর জায়গাটাকে ঊর্ধ্বগামী এওয়ার্টা বা অ্যাসেন্ডিং এওয়ার্টা বলে। এটা বই পড়তে গেলে কোনো না কোনো সময় এটা আমরা আসতে পারে, অ্যাসেন্ডিং এওয়ার্টা বলা হয়। উঠতেছে অ্যাসেন্ডিং এওয়ার্টা। এই অ্যাসেন্ডিং এওয়ার্টার গোড়া থেকেই বাম করোনারি ধমনী আর ডান করোনারি ধমনী বের হয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। কথা শেষ। তাহলে হৃৎপিণ্ডের প্রাচীরে ধমনী কিভাবে অবস্থান করে ক্লিয়ার। এখন শিরা কিভাবে অবস্থান করে, এখানে দুই দিকের ছবিটাই আছে। হৃৎপিণ্ডের সামনের দিক থেকে শিরাগুলো দেখলে কেমন, পিছন দিক থেকে শিরাগুলো দেখলে কেমন, খেয়াল করো। শিরার প্রাচীরে, ধমনীর হৃৎপিণ্ডের প্রাচীরে মায়োকার্ডিয়াম নামক স্তর এবং অন্যান্য স্তরের মধ্যে যত কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, মূলত মায়োকার্ডিয়ামে হৃৎপেশি থাকে। হৃৎপেশিগুলো সিস্টল আসলে কাজ করে বলে অক্সিজেন ব্যবহার হয়ে ওখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা বহন করে হৃৎপিণ্ডের সামনের দিক থেকে শিরাগুলো ওই পেছন দিকে চলে যায়, এইবার তুমি যদি পেছন দিকটা দেখো, তাহলে কি হয়, ওই সামনের দিক থেকে শিরা আসছে, দেখো শিরা এখানে আসছে, সামনের দিক থেকে শিরা এখানে আসছে, পিছনের এই দিক থেকে শিরা এখানে আসছে। সব শিরা একত্রিত ভাবে এইখানে একটা বড় শিরা তৈরি করছে। এই বড় শিরার নাম হচ্ছে করোনারি
সবগুলাকে করোনারি শিরা বলবা, কিন্তু এটা নাম হচ্ছে করোনারি সাইনাস। এই যে একটু স্ফীত হয়, সব অংশ থেকে শিরাগুলা, ছোট ছোট শিরা এসে হৃৎপিণ্ডের পেছনে যে জায়গাটা একটু স্ফীত হয়ে যায়, সেই জায়গাটাকে করোনারি সাইনাস বলে। করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা কোথায় ঢুকবে? ওই হৃৎপিণ্ডের ভিতরে ঢুকবে। কোন প্রকোষ্ঠে ঢুকবে? রাইট অ্যাট্রিয়ামের মধ্যে ঢুকবে। তাহলে এটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে শিরার কথাবার্তা। তাহলে ধমনের শিরা, এটা হচ্ছে যেহেতু হৃৎপিণ্ডর প্রাচীরের মধ্যে রক্তের সংবহন, সেজন্য এটাকে বলা হয় করোনারি সংবহন। এইবার খেয়াল করো যে জিনিস নিয়ে কনফিউশন, ছবিটা দেখো ভালো করে। হার্ট অ্যাটাক বলতে কি বোঝায়? আমরা এখন হৃৎপিণ্ডের বিভিন্ন রোগগুলা পড়বো 10 to 15 minutes, দেন ক্লাস ফিনিশ। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। হার্ট অ্যাটাক বলতে কি বোঝায়? হার্ট অ্যাটাক বলতে কি বোঝায়? আচ্ছা, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি হৃৎপিণ্ডের রোগ যতগুলো আছে এবং এই রোগের চিকিৎসা কি। আমি মূলত থিম বা একটু ইজি ওয়েতে বেসিক যে জিনিসটা সেটা ক্লিয়ার করে দিচ্ছি। বইয়ের মধ্যে যা আছে, আমার কথাগুলোর পরে তুমি যখন বই পড়তে যাবে তখন তোমার কাছে মনে হবে যে ইটস ওকে ফাইন, আমি এবার এমসিকিউ থাকুক অ্যান্সার করতে পারবো, সিকিউ থাকুক আচ্ছা লিখতে পারবো অন্তত মেইন মেইন পয়েন্ট গুলা। আমি মনে করি কনফিডেন্স রাখো, আমাদের সময় আছে সবকিছুই। আমি বলছিলাম তোমরা যতক্ষণ এই ক্লাসটা করবা, ক্লাসটা দেখবা, এটাই যেন তোমার দিনের পড়ার একটা মেইন সময় হয় আর কি। আর এখন পড়ার মধ্যে বসাটাই তো মুশকিল, পড়ার মধ্যে বসার জন্য যে মানসিকতা, সেটাই তো তুলনামূলকভাবে কঠিন ব্যাপার। তোমরা যারা আসছো অফকোর্স, মানে মনে হয় বাংলাদেশের সবচেয়ে সিরিয়াস স্টুডেন্টরা মনে করছে আচ্ছা মেডিকেল সম্বন্ধে পজিটিভ কথাবার্তা শুনছিলাম, তাহলে ওনারা মেডিকেলের জন্য পড়ায়, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, তাহলে বায়োলজি শুরু করতেছে, তাহলে যাই দেখি ভাই ব্রাদার যারা আছে তারা কি বলে একটু শুনে আসি, সেই জন্য আসছে। আমার কাছে মনে হয় সবচেয়ে সিরিয়াস যারা, একদম পুরাই ফেলতে হবে, ঢাকা মেডিকেল কলেজ লাগবে, নাহলে ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং লাগবে, মাইক্রোবায়োলজি লাগবে। অনেকে আছে যে এখন থেকে ওই হিসাব করে ফেলছে, বাসায় আলাপ আলোচনা হয় বা নিজে নিজে বড় ভাই আবুতে দেখে হয়তো চিন্তা ভাবনা করে, আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, আমাদের এই কথাবার্তা, এই সমস্ত প্ল্যান তোমার কাজে লাগলেই সবকিছু আমরা মনে করবো আমরা সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখন পর্যন্ত জীবিত আছে, জীবিত মানে লাইভ আছে আর কি, ফেসবুকে জীবিত আছে বা আমার জুম ক্লাসে। খেয়াল করো, হৃৎপিণ্ড উপরের দিক প্রসারিত, নিচের দিক ক্রমশ সরু থাকে, রাইট? এই হৃৎপিণ্ড খেয়াল করে দেখো, এখান থেকে ভিতর থেকে বের হবে, এওয়াটা বের হবে, এওয়াটা এরকম ভাবে বাঁক নিয়ে এই জায়গায় অবস্থান করে এবং হৃৎপিণ্ডের পেছন দিক দিয়ে নেমে পেটের মাঝখান দিয়ে নেমে দুই পায়ের দিকে দুটো শাখা দিয়ে চলে যায়। আচ্ছা, আমাদের কথা যেটা, এই এওটার প্রথম অংশটুকুকে, যেটুকু বাঁক নিচ্ছে এটাকে এওটিক আর্চ বলে, আগের ক্লাসে বলছি আমরা। এই প্রথম অংশটুকুকে আর্চ অফ এওটা বলে, যে যেটুকু তোমার, সরি আমি রিপিট করি, বাঁক নেওয়া মানে হচ্ছে আর্চ, সেই জন্য ওই অংশটুকুকে এওটিক আর্চ বলে। বাট এই অংশটুকুকে বলা হয় অ্যাসেন্ডিং এওটা। মনে হয় না যে রক্ত উপরের দিকে যাচ্ছে, মহাধমনী বা এওটা উপরের দিকে উঠতেছে, সেই জন্য ঊর্ধ্বগামী এওটা বা ঊর্ধ্বগামী মহাধমনী বা অ্যাসেন্ডিং এওটা বলা হয় এই অংশটুকুকে। এইটার গোড়া থেকে একটা শাখা বের হয়, এটা হচ্ছে বাম করোনারি ধমনী, বের হয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করতেছে, হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করতেছে। এখান থেকে একটা শাখা বের হয় ডান দিকে, ডান করোনারি ধমনী, বের হয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করতেছে। বেশ ভালো কথা, করুক, সমস্যা নেই। এখন তুমি খেয়াল করে দেখো তো, এই যে বাম করোনারি ধমনী এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে যদি আমরা একটু বড় করে আঁকি, মনে করো বাম করোনারি ধমনীটাকেই অনেক বড় করলাম, অনেক মোটা করে আঁকলাম আর কি। এই যে এই শাখাটা, এটাকে যদি আমরা এরকম ভাবে আঁকি, আঁকলাম, এই শাখাটাকে যদি আমরা এরকম করে আঁকি, এদিকের এই শাখাটাকে এখান থেকে আঁকলাম, কারণ বাম করোনারি ধমনী এরকম আরো কতগুলো ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে থাকা মায়োকার্ডিয়ামে থাকা হৃৎপেশির মধ্যে সমস্ত পুষ্টি উপাদানকে পৌঁছে দিচ্ছে। এখন তুমি খেয়াল করবে, এখন তুমি যেটা খেয়াল করবে, মনে করে দেখো, আমরা যখন
অতিরিক্ত পরিমাণে লিপিড জাতীয় খাবার খাই অতিরিক্ত পরিমাণে, অথবা শরীরের কোথাও রক্ত জমাট বেঁধে গেছে, যে কোনো কারণেই হোক না কেন, রক্তর মধ্যে যতটুকু তরলতা থাকা দরকার তার মধ্যে অতিরিক্ত হিসেবে এই ধরনের চর্বিগুলা যদি থাকে, সেগুলা এই রক্ত নালী দিয়ে বাম করোনারি ধমনী দিয়ে আস্তে 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 এখানে চলে আসে, এসে জমা হইতে হইতে এই জায়গাটা বন্ধ হয়ে যায়। এখন তুমি খেয়াল করে দেখো, এই শাখাটা এই অংশটুকুর মধ্যে রক্ত সরবরাহ করতেছে, এই অংশের মধ্যে হৃদপেশি আছে, ওই জায়গার মধ্যে রক্ত সরবরাহ করতেছে এই অংশের মধ্যে। এখন কোনো কারণে যদি এই জায়গায় চর্বি জমে সংকুচিত হয়ে যায়, তাহলে এই জায়গায় কি রক্ত ঠিক মতো আসবে? এই জায়গায় কিন্তু আসবে না। তার মানে রক্ত যদি এই অংশটুকুর মধ্যে ঠিক মতো না আসে, তাহলে অক্সিজেন এখানে কিন্তু ঠিক মতো পৌঁছতে পারবে না। তাহলে খেয়াল করে দেখো, রক্তের মধ্যে অতিরিক্ত চর্বির উপস্থিতির কারণে সেই চর্বিগুলা করোনারি ধমনীর কোনো একটা শাখায় এইভাবে জমতে 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 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে জমতে জমতে এটা পুরাই সংকুচিত হয়ে গেছে। তাহলে প্রবলেম হয়েছে কি, রক্ত এখানে ঠিক যতটুকু আসা দরকার এই অংশটুকুর মধ্যে আসতে পারতেছে না, যার কারণে অক্সিজেন আসতে পারতেছে না, অন্য পুষ্টি উপাদান আসতে পারতেছে না। তাহলে প্রবলেমটা কি হবে? প্রবলেম হবে কি, এই জায়গার মধ্যে একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাবে। প্রতিক্রিয়াটা কি হবে? এই জায়গার মধ্যে একটা ব্যথা অনুভূত হবে, মানে ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যাবে। কি সিগন্যাল? ব্যথার সিগন্যাল যাবে। কি সিগন্যাল যাবে? ব্রেনকে বলা হবে যে এই জায়গায় ঠিক মতো রক্ত আসতেছে না, দেখো কিছু করা যায় কিনা। অক্সিজেন ঠিক মতো আসতেছে না, দেখো কিছু করা যায় কিনা। এইবার তুমি খেয়াল করো, এই জায়গাটা কি হয়েছে? করোনারি ধমনীর রক্তনালী এই জায়গাটা বন্ধ হয়ে গেছে না? বন্ধ হওয়া বা আমরা বলি না ব্লক হয়ে গেছে, ওই জায়গার রাস্তা ব্লক করে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, ব্লক বলি না? তার মানে তুমি ধরেই নিচ্ছ যে এই জায়গার মধ্যে ব্লক হয়েছে। ব্লক হওয়ার কারণে রক্ত ঠিক মতো আসতেছে না, অক্সিজেন ঠিক মতো আসতেছে না, যার কারণে প্রচন্ড বুকে ব্যথা হইতেছে, প্রচন্ড বুক ব্যথা হইতেছে, প্রচন্ড বুক ব্যথা। খেয়াল করে দেখো, এই যে ব্লক হয়েছে না, তুমি যতটুকু বয়স হয়েছে তোমার ক্লাস 11, তুমি আশপাশ থেকে বিভিন্ন সময় শুনছো না পরিচিত লোকজনের মধ্যে কারো হার্টে ব্লক, 2টা ব্লক ধরা পড়ছে, 3টা ব্লক ধরা পড়ছে, 4টা ব্লক ধরা পড়ছে। এই হচ্ছে সেই ব্লক, এইটা একটা ব্লক। যদি এই ধমনীর এখানে ব্লক হয়, তাহলে এই লোকের হার্টে কয়টা ব্লক আছে? 2টা। এই নালীর মধ্যে, এই শাখার মধ্যে ব্লক হয়েছে, কয়টা ব্লক? 3টা ব্লক। কথা বুঝে গেছে? হার্টের মধ্যে যে ব্লক ধরা পড়ে 1টা 2টা 3টা, সেটা কিন্তু এই যে হচ্ছে ব্লক। তুমি পাবলিকলি সবার কথা ব্লক 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 ব্লক, ঠিক আছে, কিন্তু যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তোমাকে ব্লক বলা যাবে না, অ্যাথেরোস্ক্লেরোসিস একসাথে আর কি, আমি ওদিকে হয় না দেখে যে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। তাহলে পাবলিক বলে ব্লক হয়েছে, ব্লক হয়েছে, তুমি বলবা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, ঠিক আছে? অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কোনো কিছু জমে রক্তনালীর কোনো জায়গায় সংকুচিত হয়ে যাওয়াকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে, আমজনতা বলবে ব্লক বলে। তাহলে হার্টের মধ্যে ব্লক হওয়া বুঝছি তো। এখন এই অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে বুকের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভূত হয় না? প্রচন্ড বুক ব্যথা হইতেছে। এই প্রচন্ড বুক ব্যথার মেডিকেল টার্ম হচ্ছে অ্যানজাইনা, মনে থাকবে? পাবলিক বলবে হার্টে ব্লক, পাবলিক বলবে হার্টে ব্লক। তারপরে এখানে তোমরা যারা আছো, উচ্ছ্বাস, অনন্যা, আয়েশা, তোমরা কি বলবা? তোমরা বলবে না, কিসের ব্লক? অ্যাথেরোস্ক্লেরোসিস। পাবলিক বলবে ব্লক হওয়ার কারণে বুকে প্রচন্ড ব্যথা, আর পারি না, ঠিক আছে, প্রচন্ড বুক ব্যথা করতেছে, শেষ। আর তোমরা বলবা যে না, অ্যানজাইনা হয়েছে। তার মানে কি, প্রচন্ড বুক ব্যথাটারই মেডিকেল টার্ম হচ্ছে অ্যানজাইনা। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, ভালো কথা। বুক ব্যথা হইলো, অ্যানজাইনা হলো, তাহলে আমরা যদি একটা সিকোয়েন্স চিন্তা করি, অ্যাথেরোস্ক্লেরোসিস, এইটার কারণে বুক ব্যথা হয়েছে। অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে বুক ব্যথার কারণে অ্যানজাইনা হয়েছে। এখন এই অ্যানজাইনা যে হইলো, তারপরে সমস্যাটা কি হবে? মনে করো তোমার বাসায়
ফুলের টব আছে, গোলাপ ফুল তোমার পছন্দ, তুমি একদিন পানি দাও না, 2 দিন পানি দাও না, গোলাপ ফুল কিন্তু মরা মরা ভাব ধরবে, কষ্ট পাইতেছে। কিন্তু এই পানি যদি তুমি 2 মাস না দাও, 2 মাস যদি না দাও, ওই গোলাপ ফুলের গাছ কি বাঁচবে? বাঁচবে কিনা? বাঁচবে না। সেম ভাবে পানি মানে কি, ওই গোলাপ ফুলের জন্য, গোলাপ ফুল গাছের জন্য, গোলাপ গাছের জন্য এটা হচ্ছে তার পুষ্টি। এখানে তোমার হৃৎপেশির জন্য পুষ্টি কোনটা? তোমার হৃৎপেশির জন্য পুষ্টি হচ্ছে অক্সিজেন। তাহলে এই জায়গায় সংকুচিত হওয়ার কারণে অক্সিজেন আসলো না, অক্সিজেন আসলো না, বুকে ব্যথা লাগতেছে, অ্যানজাইনা। অক্সিজেন অনেকক্ষণ ধরে আসলো না, অনেকক্ষণ ধরে আসলো না, তখন কি হবে? গাছটা মরে যাবে। তার মানে এখানে যে হৃৎপেশি আছে না, সেই হৃৎপেশি গুলা মরে যাবে, নষ্ট হয়ে যাবে। তার মানে হৃৎপিণ্ডের এই অংশটুকু আক্রান্ত হবে, হৃৎপিণ্ডের একটা নির্দিষ্ট অংশ আক্রান্ত হবে। তাহলে আমরা যখন আক্রান্ত বলি, আমরা যখন আক্রমণ বলি, তখন ইংরেজিতে বলি অ্যাটাক বলি। বানান ভুল হলে মাফ করে দিও, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি হৃৎপিণ্ডের এই অংশের উপরে আক্রমণ হয়েছে, হার্টের এই অংশের উপরে অ্যাটাক হয়েছে? তাহলে আমরা কি এই অবস্থাটাকে হার্ট অ্যাটাক বলতে পারি? কথা কি বুঝছি? কথা বুঝছি? তার মানে আমজনতা বলবে হৃৎপিণ্ড আক্রান্ত হয়েছে, অবস্থা খারাপ, হৃৎপিণ্ডের সমস্যা হয়েছে। এখানে তোমরা যারা আছো সবাই বলবে হার্ট অ্যাটাক হয়েছে। তারপরে ঘটনাটা কি? তারপরে কি হইতে পারে? হার্ট অ্যাটাক হয়েছে, ভালো কথা, তারপরে কি হইতে পারে? দেখা গেল কি এই জায়গার হৃৎপেশি নষ্ট হয়ে গেছে, এই জায়গায় হৃৎপেশি ছিল নষ্ট হয়ে গেছে, এই জায়গায় হৃৎপেশি ছিল নষ্ট হয়ে গেছে। এরকম অনেকগুলা হৃৎপিণ্ডের অংশে যদি হৃৎপেশিগুলা নষ্ট হয় অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে, যে হৃৎপেশি হৃৎপিণ্ডের সংকোচনের জন্য কাজ করে, সিস্টোলের জন্য কাজ করে, সেই হৃৎপেশি যদি নষ্ট হয়, হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টোলকে ঠিকমতো হবে? হবে কিন্তু না। যেহেতু হবে না, তখন আমরা কি বলবো? যদি সংকোচন না হয়, তাহলে হৃৎপিণ্ড সংকোচনের মাধ্যমেই তো সারা দেহের বিভিন্ন অংশে রক্ত পৌঁছে দিচ্ছে, তাহলে হৃৎপিণ্ড তো তার কাজটা সে নিজে করতে পারবে না। হৃৎপিণ্ড একটা সময় গিয়ে তার কাজ করতে ব্যর্থ হবে, কাজ করতে ব্যর্থ হবে, কাজ করতে ব্যর্থ হবে। নিশ্চয়ই তুমি জানো ব্যর্থ শব্দটার ইংরেজি হচ্ছে ফেল। হৃৎপিণ্ড তার কাজ করতে ব্যর্থ হবে, তার মানে হার্ট তার কাজ করতে ফেল করবে, তার মানে সেই অবস্থাটাকে হার্ট ফেইলর বলা হয়। কথা ক্লিয়ার? তাহলে হৃৎপিণ্ড আর কাজ করে না, শেষ, হৃৎপিণ্ড আর কাজ করে না। আর তুমি বলতেছো হার্ট ফেল করছে, হার্ট ফেল করলে তো শেষ, তখন তো শেষই। আর তখন তো এই পড়ালেখার দরকার হবে, তখন তো হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। বুঝা গেছে কথা? তাহলে হৃৎপিণ্ডের সমস্ত রোগগুলা এখানে চলে আসছে। তোমার বইয়ের মধ্যে যা আছে, তোমার কারিকুলামের মধ্যে যা আছে, আর অনেক আছে, অনেক রোগ আছে, অত কিছু বলতে গেলে তো শেষ, হার্ট তো এখনই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবার রিভিউ করি হৃৎপিণ্ডের রোগগুলা। চর্বি জমতে জমতে, রক্তের মধ্যে থাকা কোনো উপাদান জমতে জমতে রক্তনালীর কোনো জায়গায় যদি সংকুচিত হয়ে যায়, সেই অবস্থাটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণে যে বুক ব্যথা হয়, সেই জায়গা, সেই অবস্থাটাকে অ্যানজাইনা বলে। অ্যানজাইনা হইছে, তার মানে হৃৎপেশির মধ্যে সমস্যা কেবল শুরু হইছে, হৃৎপেশি ওই জায়গায় মরেই গেল, সেই অবস্থাটাকে হার্ট অ্যাটাক বলে। হৃৎপিণ্ডের একটা অংশ আক্রান্ত হয়েছে। এরকম হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ এই সাইডে একটু, এই সাইডে একটু, এই সাইডে একটু আক্রান্ত হইতে হইতে একসময় হৃৎপিণ্ড আর কাজই করতে পারবে না, হৃৎপিণ্ড তার কাজ করতে ব্যর্থ হবে, হার্ট তার কাজ করতে ফেল করবে, সেটাকে হার্ট ফেইলিওর বলে। কথা ক্লিয়ার? কথা কি বুঝছি? যদি বুঝে থাকি, হৃৎপিণ্ডের রোগের নামগুলা শেষ। এখন আমি তোমাদের লাস্ট যে টপিকটা বলবো, লাস্ট, আজকের লাস্ট টপিকটা হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসা কিভাবে করা যায়। কিভাবে চিকিৎসা করা যায়? মনে করো আমরা যদি কোনোভাবে কোনো একটা প্রক্রিয়া, একজন ডাক্তার যদি কোনো একটা প্রক্রিয়ায় এই জায়গাটা ক্লিয়ার করে দিল, সংকুচিত ছিল, এটা কোনোভাবে, কোনো না কোনোভাবে এটা ক্লিয়ার করে দিল, ঠিক আছে? তাহলে কি হবে? এই জায়গা দিয়ে রক্ত ঠিক মতো আসবে, অক্সিজেন হৃৎপেশির মধ্যে আসবে, হৃৎপেশি বেঁচে যাবে, ওকে ফাইন, খুশি, হ্যাপি, ঠিক আছে? যদি যদি কোনোভাবে দেখা গেল কি যে না, এখানে ক্লিয়ার করা গেল না,
এখানে ক্লিয়ার করা গেল না, কোনোভাবেই করা যাচ্ছে না, এত বেশি ব্লক হয়ে গেছে আর ক্লিয়ার করা যাচ্ছে না। তখন কি করা হলো, তখন এখান থেকে শরীরের অন্য জায়গা থেকে রক্তনালী কেটে এনে অন্য জায়গা থেকে রক্তনালী কেটে আনা হয়েছে। যেমন ধরো পায়ের মধ্যে একটা শিরা আছে, সেফানাস শিরা, বক্ষপিঞ্জরের ভিতরে একটা রানী তোমার ধমনীর ছোট্ট ধমনী শাখা আছে, ইন্টারনাল থোরাসিক ধমনীর একটা শাখা। এরকম রক্তনালী কেটে এনে এখান থেকে এই পর্যন্ত একটা আলাদা লাইন করে দেওয়া হলো। এখন এই আলাদা লাইনের সুবিধাটা কি, এই জায়গায় ব্লক হচ্ছে, ঠিক আছে, রক্ত এই দিক দিয়ে এই পথে আসবে, রক্ত এই পথ দিয়ে আসবে, এখানে আসবে, হৃদপেশিগুলো বেঁচে যাবে। তাহলে চিকিৎসা ব্যবস্থা দুইটা, একটা হচ্ছে ওই রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা ক্লিয়ার করতে পারো না, নাহলে আরেকটা রাস্তা করো, রাস্তা করলে ওখানে ঠিক মতো তুমি যেতে পারবে, রক্ত ঠিক মতো পৌঁছবে, পুষ্টি উপাদান অক্সিজেন ঠিক মতো পৌঁছবে হৃদপেশির মধ্যে। এই দুইটা চিকিৎসা ব্যবস্থার নাম আমরা এখন জানবো। কি নাম জানবো? দুইটা চিকিৎসা ব্যবস্থার নাম। যদি আমরা কোনোভাবে এই রক্তনালী পরিষ্কার করে প্রসারিত করে দিতে পারি, সেইটাকে বলা হয় এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি। তাহলে যে প্রক্রিয়ায় হৃৎপিণ্ডের প্রাচীরের রক্তনালী প্রসারিত করে দেওয়া হয় সেটাকে এনজিওপ্লাস্টি বলে। যে প্রক্রিয়ায় তুমি করো, যেভাবে পারো, তুমি হাতুড়ি দিয়ে, অপারেশন করে, আলপিন দিয়ে, টেবিল দিয়ে, চেয়ার দিয়ে ওই রক্তনালীর ওই জায়গাটা ক্লিয়ার করে দিলেই সেই প্রক্রিয়ার নাম হচ্ছে এনজিওপ্লাস্টি। তুমি পারো না, আলাদা রাস্তা করছো। এখন চিন্তা করো, তোমাদের এখানে কুমিল্লার কেউ যদি থেকে থাকো, কুমিল্লার কেউ আছে, ঢাকা থেকে কুমিল্লা যদি, চিটাং যদি যেতে চাই, তাহলে কুমিল্লা শহরের ভিতরে কি যাই? আমরা যাই না। যাই কোথায়? কুমিল্লা শহরের বাইরে দিয়ে একটা রাস্তা করছে, সেই রাস্তা হয়ে তারপরে চট্টগ্রাম যাই। কেন যাই না? কারণ কুমিল্লা শহরের ভিতরে যানজট থাকে বলেই, প্রচুর পরিমাণে গাড়ি রিক্সা থাকে বলেই, অটো থাকে বলেই ওই জায়গাটা ব্লক হয়ে গেছে। এই জন্য আমরা আলাদা একটা রাস্তা করছি, সেটাকে কি বলে? কুমিল্লার বাইপাস বলে। কুমিল্লার বাইপাস বলে। তো একইভাবে টাঙ্গাইলের বাইপাস আছে, একইভাবে বগুড়ার বাইপাস আছে, একইভাবে রংপুরের বাইপাস আছে, একইভাবে তোমার প্রচুর জেলা শহরের বাইপাস, মানে বাইরে দিয়ে একটা রাস্তা করছে, শহরের ভিতরে যানজট লাগে সেই কারণে। তাহলে তুমি ওই চিন্তা এখানে অ্যাপ্লাই করো, এটাও তো আলাদা একটা রাস্তা, এখানে যানজট হচ্ছে থেকে আলাদা রাস্তা করছে, এটাও একটা বাইপাস। ওগুলা কুমিল্লার বাইপাস, টাঙ্গাইলের বাইপাস, রংপুরের বাইপাস, ময়মনসিংহে বাইপাস আছে, এরকম ভাবে চট্টগ্রামে বাইপাস করতেছে কক্সবাজার সরাসরি যাওয়ার জন্য, এলাকা ভিত্তিক বাইপাস। তো এই এলাকার নাম কি? করোনারি ধমনী। তাহলে এই চিকিৎসার নাম কি? সেটাকে করোনারি বাইপাস বলা হয়। কথা ক্লিয়ার? আর ভুলে যাওয়ার সম্ভাবনা আছে? না বোঝার কিছু আছে? এটাকে করোনারি বাইপাস বলা হয়, করোনারি বাইপাস। যদি ভুলে যাও দুঃখিত, যদি মনে থাকে তাহলে খুবই ভালো। তাহলে এটাকে কি বলা হয়? করোনারি বাইপাস বলা হয়। চিকিৎসা দুইটা কমপ্লিট, আর কোনো চিকিৎসার ব্যবস্থা নাই আপাতত তোমার বইয়ের মধ্যে। লাস্ট কথা, ওপেন হার্ট সার্জারি বলতে কি বোঝায়? ওপেন হার্ট সার্জারি বলতে কি বোঝায়? ওপেন হার্ট সার্জারি মানে হচ্ছে বুকের ঠিক মাঝখান দিয়ে, এই যেখানে অস্থি আছে না, স্টারনাম, দুই পাশে পরশুরা রিব যেগুলা বলি আমরা, পাঁজরের হাড়, এই স্টারনামের এখান দিয়ে কেটে বক্ষপিঞ্জরের অস্থিগুলো সরায়ে তারপরে হৃৎপিণ্ডের যদি কোনো চিকিৎসা করে, কোনো অপারেশন করে, সেটাকে ওপেন হার্ট সার্জারি বলে। ওপেন হার্ট সার্জারি মানে বক্ষপিঞ্জর কেটে হৃৎপিণ্ডটা নিয়ে হৃৎপিণ্ডের মধ্যে যে কোনো কিছু, এই যে করোনারি বাইপাস, এটা করার জন্য ওপেন হার্ট সার্জারি করতে হবে। ঠিক আছে কথা? কারো কারো ক্ষেত্রে হৃৎপিণ্ডের ভিতরে যে কপাটিকা থাকে, ভালভ থাকে, সেগুলো চেঞ্জ করতে হলে ওপেন হার্ট সার্জারি করতে হবে। বুঝা গেছে? তাহলে তোমরা আগে যেগুলো ওপেন হার্ট সার্জারি যেগুলো শুনেছো এর আগে, তার মানে কিন্তু এটা। তাহলে যদি শোনো কারো ভালভ চেঞ্জ করছে, মানে হার্টের ভালভ চেঞ্জ করছে, তো তুমি গোলায় ফেলার কিছু নাই। ওই বাসার ভালভ এক জিনিস, আর হার্টের ভালভ হচ্ছে কপাটিকা, দরজা, সেগুলো কোনো কারণে যদি তার স্ট্রেংথ হারায় ফেলে, তখন আর্টিফিশিয়াল ভালভ পাওয়া যায়, কপাটিকা পাওয়া যায়, তখন ওপেন হার্ট সার্জারির মাধ্যমে এটা করা হয়। ঠিক আছে কথা? লাস্ট যেটা, সেটা হচ্ছে কৃত্রিম পেসমেকার। মানে কি বলছিলাম না? প্রাকৃতিক পেসমেকার হচ্ছে এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড, স্পেশালাইজ কার্ডিয়াক মাসেল, যেটা সবসময় চার্জ পার্টিকেল তৈরি করতেছে। যদি কোনো কারণে চার্জ পার্টিকেল এসএ নোড তৈরি করতে না পারে, সেই জন্য বিজ্ঞানীরা একটা ইলেকট্রনিক ডিভাইস বের করছে 5 টাকার কয়েনের সমান, যেটা লিথিয়াম ব্যাটারি দিয়ে চলে। লিথিয়াম ব্যাটারি দিয়ে চলে, সেটা বুকের বাম পাশে সেট করে দেওয়া হয়, সেখান থেকে কিছু কেবল দিয়ে দেওয়া হয় ভিতরে, তার দিয়ে দেওয়া হয় ভিতরে। কি হবে? কোনো কারণে এসএ নোড ফেল করলে এখান থেকে চার্জ তৈরি হবে, ওই চার্জ ভিতরে যাবে, সেখান দিয়ে ওই বান্ডেল অফ ভিস, দুইটা শাখা পার্কিনজি তন্তু দিয়ে হৃৎপেশি পর্যন্ত চার্জ পার্টিকেল যাবে। হৃৎপেশিগুলা চার্জ আসার সাথে সাথে একটা ঝাঁকুনি খেয়ে সিস্টল হবে, আবার ডায়াস্টল হবে, সিস্টল হবে, ডায়াস্টল হবে। তাহলে কৃত্রিম পেসমেকার মানে যখন প্রাকৃতিক পেসমেকার সাইনোঅ্যাট্রিয়াল নোড কাজ করতে না পারে, তখন একটা কৃত্রিম পেসমেকার এই চামড়ার নিচে এখানে সেট করে দেওয়া হয়, তারপরে তার দিয়ে দেওয়া হয়। তার কাজটা কি?
লিথিয়াম ব্যাটারি, ব্যাটারি মানে চার্জ, তো চার্জ ওখানে ভিতরে পাঠিয়ে দিবে ব্যাটারি দিয়ে, ব্যাটারি থেকে চার্জ যাবে। বুঝে গেছে কথা? যদি বুঝে থাকো তাহলে আমার কথা এখানে শেষ, আমাদের আজকের পড়াও শেষ। ছবিগুলা শুধু একটু এক নজর। এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস বলছিলাম না, এই দেখো সংকুচিত হয়েছে অ্যাথেরোস্ক্লেরোসিস। কথা ক্লিয়ার? এই যে বলছিলাম অ্যাথেরোস্ক্লেরোসিস হইলে কি হয় পর্যায়ক্রমিক ভাবে, এই যে দেখো এই অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, এই জায়গায় জমাট বেঁধে গিয়ে এই জায়গার রক্ত ঠিক মতো আসে নাই বলেই, এই জায়গায় রক্ত ঠিক মতো আসে নাই বলে হৃদপেশিগুলো নষ্ট হয়ে গেছে, মরে গেছে। বোঝা গেছে এই পর্যন্ত? যা বললাম ওইটার মেইন কথা। হার্ট অ্যাটাক, বুকে প্রচন্ড ব্যথা হওয়ার পরে ওইটাকে এনজাইনা বলছি, আর একদম হৃদপেশি মরে নষ্ট হয়ে গেছে সেটাকে হার্ট অ্যাটাক বলছি। বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা হবে এবং সেগুলা দুই দিকে ঘাড়ে যাবে, বাম হাতের দিকে যাবে, সেগুলা শিফট করে, এই ব্যথাটা শিফট করে। আচ্ছা, এই হচ্ছে কৃত্রিম পেসমেকার। কৃত্রিম পেসমেকার, এটা কৃত্রিম পেসমেকার, ইলেকট্রনিক ডিভাইস, এই কেবলটা দিয়ে ওখানে ভিতরে হার্টের ভিতরে সেট করে দেওয়া হয়, কৃত্রিম পেসমেকার। আমি কিছু ছবিও দিচ্ছি, আবার কিছু ভিডিও দিব, তাহলে এগুলো দেখলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে বই থেকে মুখস্থ করো, কিছু বাদ থাকলে পরের ক্লাসে বলা যাবে, অসুবিধা নেই, পরে রিভিউ ক্লাস হলে বলা যাবে। দেখো পেসমেকার কোথায় সেট করছে, এই যে পেসমেকার এখানে সেট করে দিছে, এই যে ভিতরে কেবলটা এসএ নোড পর্যন্ত নিয়ে দিছে। বুঝে গেছে? যদি বুঝে থাকো তাহলে নেক্সট হচ্ছে ওপেন হার্ট সার্জারি। বুঝতেছো কিভাবে ওপেন হার্ট সার্জারি করে? এইভাবে বক্ষপিঞ্জরের এখান দিয়ে কেটে, অস্থিগুলা কেটে সরাই ফেলা হয়, তারপরে হার্টের কোনো অপারেশন যদি করি, ওপেন হার্ট সার্জারি। তাহলে তুমি চিন্তা করবে যে অস্থি কাটলে ওটাকে আবার জোড়া লাগে। হ্যাঁ, আবার জোড়া লাগে। আমরা যারা অ্যাক্সিডেন্ট করে আমাদের হাত পা ফ্র্যাকচার হলে আবার জোড়া লাগে না? নাকি সারা জীবন ওইভাবে থেকে যায়? জোড়া লাগে তো, সেম জিনিস এখানে। ঠিক আছে? এনজিওপ্লাস্টি, এই যে দেখো কোনোভাবে রক্তনালীকে প্রসারিত করে দিলে সেই প্রক্রিয়ার নাম এনজিওপ্লাস্টি, যেটাকে বলে যে হার্টের মধ্যে তোমার রিং পড়াইছে না, এই যে দেখো রিং মানে যেগুলো রিং এর মতো, হার্টের রিং পড়াইছে, তুমি চিন্তা করে বসে, হ্যাঁ হার্টের মধ্যে রিং পড়ালো, কোথায় পড়াইলো, কেমনে পড়াইলো? এই যে হার্টের মধ্যে রিং পড়ানো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা প্রথমে এখানে নিয়ে আসলো, তারপরে এটাকে ফুলাই দিল, ছোট্ট একটা বেলুনের মতো থেকে ফুলাই দিয়ে এই যে মেটালিক যে ফ্রেমটা সেটাকে বড় করে দিছে। দেখো রক্তনালী প্রসারিত হয়ে গেছে, রক্ত আবার ঠিক মতো যাচ্ছে, অক্সিজেন ঠিক মতো যাচ্ছে, এই যে লোহিত কণিকা ঠিক মতো যাচ্ছে। এটা যদি স্টেপ 1 হয়, এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 3। এটা হচ্ছে এনজিওপ্লাস্টি বলা। এনজিওপ্লাস্টি কতগুলো টাইপ আছে ওটা তুমি নিজেই বুঝতে পারবা, পড়লেই বই থেকে পড়লেই বুঝতে পারবা। 4 ধরনের এনজিওপ্লাস্টি আছে। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, করোনারি বাইপাস বলছিলাম, এই হচ্ছে করোনারি বাইপাস। দেখো এখানে ব্লক হয়ে গেছে বলেই আলাদা একটা লাইন ইন্টারনাল মেমারি ধমনী, সরি ইন্টারনাল থোরাসিক ধমনী বলছি, ইন্টারনাল মেমারি, অন্ত মেমারি ধমনীর একটা শাখা, এখান থেকে শাখাটা বের করে এখানে এনে দেওয়া হয়েছে যেন রক্ত এখান দিয়ে এখানে চলে আসে। এখানে ব্লক আছে, থাকুক, অসুবিধা নেই, এখান দিয়ে চলে আসবে। একটা আলাদা রাস্তা করছে, একটা বাইপাস করছে, যেহেতু করোনারি ধমনীর জন্য এই বাইপাসটা করছে, এই জন্য এটার নাম হচ্ছে করোনারি বাইপাস। ছবি দেখলে সব ক্লিয়ার, টিং 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 টিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। জিওলজির প্রথম 3টা ক্লাসে তোমাদের সাথে কথা বলার সুযোগ হলো, সৌভাগ্য হলো। যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আবারও কোনো এক প্রাণী বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, এবং আরো তো দেখা হইতেই থাকবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। এখন আজান দিয়ে দিচ্ছে, আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। যদিও আজকে আমার নাম এখানে আমি আসলে রিনেম করতে পারি নাই, রিনেম করলে ওটা তোমার মেডিকো ক্লাসরুম 2। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় পরে এই ভিডিওর কমেন্টে করতে পারো, অথবা আমরা এই রক্ত সঞ্চালন চ্যাপ্টারের জন্য আলাদা একটা প্রবলেম পোস্ট ক্রিয়েট করব, সেখানে পুরো চ্যাপ্টারের যত যত প্রবলেম যেগুলো বুঝতে পারো নাই বা কথা বলা দরকার সেগুলো একটু জানাবা। ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকো, ভালো রাখো ফ্যামিলিকে। আল্লাহ হাফেজ।